Recording in progress. ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ আমাকে বলো সবকিছু ক্লিয়ার আছে কিনা আমার ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং কথা ক্লিয়ার আছে কিনা তারপর আজকে ক্লাসটা শুরু করব ওকে সো যারা যারা যুক্ত হইছো একটু এই জিনিসটা জানায় দাও যে সবকিছু ঠিক আছে তারপর আমরা আজকের সেশনটা যেটা আছে ক্লাসটা লাইভ ক্লাস সেটা শুরু করব আমি একটু দেখি ফেসবুকে ঠিকঠাক চলছে কিনা ক্লাসটা হ্যাঁ চলতেছে আমি সবাইকে একটা মেনশন দিয়ে তারপর আসতেছি ওয়েট ওকে সো সবাই আশা করি আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ সবকিছু ক্লিয়ার আছে এন্ড এর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তোমাদের এই C27 ব্যাচের যে ফিজিক্স একাডেমিক ব্যাচটা আছে সেই ব্যাচটা শুরু করতে যাচ্ছি এই তো পেন পেয়ে গেছি সো কেমন আছো সবাই এটা একটু জানাও সবাই ভালো আছো এন্ড আশা করি আগেও আমার সাথে পরিচিত হইছো যারা পরিচিত হও নাই আজকে ক্লাসে হয়ে যাবে সমস্যা নেই আমি হচ্ছি সারোয়ার হোসেন আমি পড়ছি বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ারে সো আজকে থেকে আমাদের ফিজিক্সের ক্লাস শুরু হচ্ছে ভেক্টর অধ্যায়ের মাধ্যমে সো এই ভেক্টর অধ্যায়ে আমরা খুবই কম্প্যাক্ট ভাবে তোমাদের সবগুলো ক্লাস শেষ করব সো আমি প্রথমত একটু বলে নিই যে আমরা ক্লাস প্ল্যানে আমাদের কিভাবে আগাবো আমরা সো আমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে আমাদের ভেক্টর অধ্যায় শেষ করতে 20-25টা ক্লাস লাগবে না আমরা মাত্র 10টা ক্লাসের মাধ্যমেই এই অধ্যায়টা পুরোটা শেষ করব ঠিক আছে খুবই কম্প্যাক্ট আকারে 10টা ক্লাসের মাধ্যমেই এই অধ্যায় থেকে এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছু শেষ করব ওকে এন্ড ক্লাসের শেষে প্রতিটা ক্লাসের শেষেই তোমাদের যদি কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে সেগুলো প্রশ্ন করার সুযোগ দিব তোমাদের এবং তোমরা আমাকে প্রশ্ন করতে পারবা সরাসরি ঠিক আছে সো জুমে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা যারা ফেসবুকে আছো তোমাদের দেখাচ্ছি কিভাবে জুমে জয়েন করতে হবে বা কিভাবে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে হবে সমস্যা নেই সো যেটা বললাম যে ক্লাস শেষে সবাই আমার সাথে কথা বলতে পারবা যাদের দরকার এবং তোমাদের ব্যক্তিগত প্রবলেম একাডেমিক প্রবলেম ক্লাসের প্রবলেম সবগুলো নিয়ে আলোচনা করবো আমরা ক্লাস শেষে ঠিক আছে সো আমি আবারও বলছি আগেও বলছি যে এই ব্যাচটাকে মনে করবা তোমার পার্সোনাল বাসায় এসে পড়াচ্ছি এরকম স্টুডেন্ট একদমই কম সো মনে হবে যে তোমার বাসায় এসে পড়াচ্ছি তোমার সাথে সরাসরি কথা বলবো ঠিক আছে যারা যারা কমেন্ট করবা রেগুলার আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছো ফাহিম মাসুম বিল্লাহ তারপর জিহান সুবর্ণা ওকে নাইস সো আগে প্রথমে দেখাই যে ক্লাসে কিভাবে জয়েন করবা প্রতিদিন এবং রেকর্ডেড ক্লাসগুলা এগুলা কোথায় পাবা সো তোমাদের সবার ফোনে তো ব্রাউজার আছে গুগল ক্রোম আছে তাই না সো ক্রোমে যে লিখবা এইচএসসি ক্র্যাকার্স কি লিখবা এইচএসসি ক্র্যাকার্স CRACKERS ক্র্যাকার্স ঠিক আছে এইচএসসি ক্র্যাকার্স ফেসবুকেও লাইভ হচ্ছে প্যারা নেই ফেসবুকেও লাইভ হচ্ছে সো তুমি এই জায়গা থেকে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ঢুকে যাবা একে তো তুমি চাইলে ফোনের দিয়ে ক্রোমে ওয়েবসাইটে ঢুকতে পারো ক্রোম দিয়ে অথবা গুগল প্লে স্টোর থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করে ফেলতে পারো ঠিক আছে গুগল প্লে স্টোরে যাবা গুগল প্লে স্টোরে যাবা গুগল প্লে গেমে চলে গেছে আচ্ছা গুগল প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গাতে লিখবা এইচএসসি ক্র্যাকার্স ঠিক আছে এইচএসসি ক্র্যাকার্স এখানে যদি সার্চ করো আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপটা পেয়ে যাবে নামটা ঠিক হয় নাই এই যে আমাদের যে মোবাইল অ্যাপ আছে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবা মোবাইলে সো এই অ্যাপটা ডাউনলোড করে নিবা এখান থেকে ঠিক আছে সো একে তুমি ওয়েবসাইটেও আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারো অথবা মোবাইল অ্যাপে সরাসরি ঢুকতে পারো ডাউনলোড করে ফেসবুক না ইউজ করলেও সমস্যা নেই ঠিক আছে কোনো আপডেটই হারাবা না সো এই জায়গাতে আসার পরে তোমার কাজ হবে শুধু এই স্টাডি অপশনে যাওয়া এই জায়গাতেই তুমি তোমার সব কিছু পেয়ে যাবা তোমার আপকামিং যত ক্লাস আছে যত কিছু আছে সব কিছু পেয়ে যাবা অ্যান্ড আনফর্চুনেটলি আমার এই আইডি দিয়ে কোর্সটা কিনা নাই ঠিক আছে তোমাদের এই একাডেমিক ব্যাচটা এই আইডি দিয়ে কিনা নাই সো আমাকে একটু সময় দাও আমি তোমার এই আইডিতে একটু অ্যাক্সেসটা দিয়ে নিই একটা মিনিট ওয়েট করো ওকে আমি জাস্ট অ্যাডমিন প্যানেল থেকে এই আইডিতে জাস্ট অ্যাক্সেসটা দিয়ে নিই ঠিক আছে আমরা পেয়ে গেছি সো অ্যাক্সেসটা দিচ্ছি সাইকেল 1 ওকে নাইস সো আমরা এই আইডিতে জাস্ট অ্যাক্সেসটা দিলাম তোমার কাজ হবে ওয়েবসাইটে এসে জাস্ট স্টাডি অপশনে আসা স্টাডি অপশনে আসলেই তুমি তোমার আপকামিং যত ক্লাস যত রুটিন যত অ্যানাউন্সমেন্ট সব কিছু এই স্টাডি অপশনে পেয়ে যাবে
যেমন এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু এই জায়গাতে হচ্ছে, তুমি জাস্ট জয়েনে ক্লিক করলেই ক্লাসটাতে যুক্ত হয়ে যেতে পারবে আমাদের ওয়েবসাইট এবং অ্যাপ থেকে, ঠিক আছে? এবং ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবা, ক্লাসের স্লাইডগুলো কোথায় পাবা, কোথাও খুঁজতে হবে না। তোমার যে ওয়েবসাইটটা আছে বা অ্যাপটা আছে, সেটা এই যে স্টাডি অপশনের নিচে যাবা, মাই কোর্সেসের মধ্যে এই কোর্সটা পেয়ে যাবা। সো এটার ভিতরে তুমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র যেহেতু আমরা পড়তেছি, এটার ভিতরে ঢুকবা, ভেক্টর অধ্যায় যেহেতু আমরা পড়তেছি, এটার ভিতর ঢুকবা, তখনই দেখবা যে এই ক্লাসটা তুমি পেয়ে গেছো। অ্যান্ড এই ক্লাসে ঢোকার পরে তুমি এই ক্লাসের নিচে ক্লাসের যত স্লাইড আছে, ম্যাটেরিয়ালস আছে, সব কিছু পেয়ে যাবা। এবং তোমার যদি কোনো কমেন্ট থাকে, তুমি কমেন্টটাও এই জায়গাতে করতে পারবা, ঠিক আছে? ক্লিয়ার এভরিথিং? তার মানে আমাদের এই কোর্সে আমরা ঠিক কীভাবে পড়াশোনাটা করব আশা করি প্রত্যেকের ক্লিয়ার। অ্যান্ড আমাদের ক্লাসগুলো হবে খুবই কম্প্যাক্ট, আমরা খুব কম ক্লাসের মাধ্যমে তোমাদের এইসি থেকে অ্যাডমিশন পর্যন্ত সবটা কভার করব। ক্লাসগুলো একদম সবচেয়ে গুছানো আকারে পাবা, অন্য কোনো কোর্সে এরকম গুছানো আকারে পাবা না। অ্যান্ড আমাদের এই গ্রুপে, ফেসবুক গ্রুপে তো নিয়মিত আপডেট দিবই, সাথে প্রত্যেকটা ক্লাসের শেষে আমার সাথে সরাসরি কথা বলে তোমাদের পার্সোনাল প্রবলেমগুলোও সলভ করে দিতে পারবা। অ্যান্ড সবসময় এটাকে ট্রিট করবা তোমার বাসায় এসে পড়াচ্ছি এরকম। বাসায় একজন ভাইয়া যেমন সন্ধ্যায় এসে পড়ায়, আমি তোমার বাসায় এসে পড়াচ্ছি, জাস্ট বাসাটা অনলাইনে, এই আর কি, ঠিক আছে? বলো সবাই সব কিছু ক্লিয়ার, বুঝতে পারছো? অ্যান্ড প্রত্যেকটা অধ্যায় শেষে এবং প্রতিটা সপ্তাহ শেষে আমরা একটা এক্সাম নিব, এগুলা ডিটেলস আস্তে আস্তে বলে দিব, প্যারা নেই। আরেকটা জিনিস, তোমাদেরকে কিন্তু একটা ডাউট সলভের অ্যাক্সেস দেওয়া আছে সবাইকে, বুঝছো? এটা অন্যান্য কোর্সে কিন্তু দেওয়া হয় না, তোমাদের ডাউট সলভের অ্যাক্সেস দেওয়া আছে। সো ওই ডাউট সলভের অ্যাক্সেসটা নেওয়ার জন্য তুমি এই যে তোমার যে কোর্সটা আছে, এই কোর্সের ভিতরেই যাবা, এই কোর্সের ভিতরেই যাবা, এখানে দেখবা ডাউট সলভ একটা অপশন আছে, এটা কিন্তু অন্যান্য কোর্সে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই ডাউট সলভ অপশানে যাবা, ভিজিটে ক্লিক করবা, এসিএস ডাউটসে তোমাকে নিয়ে আসবে। এখানে এসে তুমি লগ ইন করবা। কি দিয়ে লগ ইন করবা? তোমার কোর্স পারচেস করার পরে তুমি একটা অ্যাক্সেস কোড পাইছো না? অ্যাক্সেস কোড পাইছো না একটা? ওই অ্যাক্সেস কোডটা এখানে পেস্ট করে প্রসিডে ক্লিক করবা। যে কোডটা তুমি পাইছো, SMS-এও পাইছো, ওয়েবসাইটেও পাইছো কোর্স কেনার পরে, সেই কোডটা দিয়ে তুমি এখানে ভিজিট করলেই তোমার লগ ইন হয়ে যাবে। সো এখানে কিছু ব্যাচ এখানে আপডেট হয় না এটা। সো এই জায়গাতে তুমি তোমার কোডটা দিলেই সেই প্রোডাক্টটা তুমি পেয়ে যাবে। এখানে তুমি তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারবা, যেমন তোমাদের সিনিয়ররা জিজ্ঞেস করতেছে, দেখো একটু পরপর এক একজন জিজ্ঞেস করতে পারতেছে যে এই ম্যাথটা বুঝায় দেন, এটা বুঝায় দেন, এটা বুঝায় দেন। এবং এই জায়গাতে প্রায় 1000 সলভ টিচার আছে ইনস্ট্যান্টলি তোমার প্রশ্নটা সলভ করে দেওয়ার জন্য। সেটা তোমাদের জন্য একটা বড় সুযোগ, যেটা শুধুমাত্র আমার এই সাইকেলটাতেই আছে। 27 ব্যাচে শুধুমাত্র একটা ব্যাচই এখন পর্যন্ত এই ডাউট সলভ জিনিসটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার এই ব্যাচটায়, ঠিক আছে? অন্য কোনো ব্যাচে দেওয়া হয় না এই জিনিসটা, কারণ এই ডাউট সলভ একটু কস্টলি, বুঝছো? ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। অ্যান্ড এই জায়গাতে রুটিন, অ্যানাউন্সমেন্ট সব কিছু পেয়ে যাবা, এখান থেকে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা। বলো সব কিছু বুঝছো? হ্যাঁ বলো তো, সব কিছু বুঝছো? সব কিছু বুঝতে পারছো সবাই? বলো তো সব কিছু বুঝতে পারছো? ওয়েবসাইটে লাইভ হচ্ছে না, ওয়েবসাইট থেকে জুমে জয়েন করে ফেলবা, জুমে লাইভটা হচ্ছে, জয়েনে ক্লিক করলে জুমে জয়েন করবে। কমেন্টে উত্তর করতে হবে, ফেসবুক এবং ওয়েব অ্যাপ, ফেসবুক এবং তোমার হচ্ছে জুম, সবাই কমেন্ট করতে হবে, কারণ আমার সাথে কমেন্ট করলে তোমার মনে হবে যে তোমার বাসার সামনে বসে পড়তেছো, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি তাসনিম, তারপর সুরভি, মাসুম বিল্লা, ধ্রুবনীল, ঠিক আছে, ক্লিয়ার। আস্তে আস্তে দেখবা যারা রেগুলার ক্লাস করো তোমাদের নামগুলো মুখস্থ হয়ে গেছে, যেমনটা বাসায় পড়াইলে হয়। আচ্ছা, সো আমরা এই অধ্যায়টা শুরু করি। কি অধ্যায়ের নাম কি? ভেক্টর। বাট ভেক্টর পড়ার আগে ভেক্টর কি এই জিনিসটা আগে বুঝতে হবে। সো প্রথমত আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিস। রাশি বলতে কি বোঝায়, ঠিক আছে? তোমরা তো ছোট, একটা কালে তোমার হচ্ছে স্টার প্লাসে একটা নাটক হইতো, জানো? গোপী বাহু। ওটার মধ্যে যে শয়তান মহিলাটা ছিল ওর নাম ছিল রাশি, ঠিক আছে? সো রাশি বলতে কি বোঝায়? কেউ দেখছো? কেউ মনে হয় না দেখছো, দেখতেও পারো। সো রাশি বলতে বোঝায় হচ্ছে যেই জিনিসগুলাকে আমরা পরিমাপ করতে পারি। আম্মু দেখতো। আচ্ছা, সো যেই জিনিসগুলাকে আমরা পরিমাপ করতে পারি সেগুলাকে বলা হয় রাশি। তাইলে বলো তো, দুঃখ, কষ্ট, বেদনা এগুলা কি রাশি নাকি রাশি না? পাস কোডে দিবা হচ্ছে লেটস ক্র্যাক। ওকে, লেটস ক্র্যাক, LETS CRACK, ওইখানের কমেন্ট বক্সে পাস কোড লেখা আছে। ওকে, বলো রাশি বলতে কি বোঝায়? যেগুলো আমরা পরিমাপ করতে পারি। তাহলে বলো তো, দুঃখ, কষ্ট, বেদনা এগুলা রাশি না। তাইলে আমি যদি বলি ভর, দৈর্ঘ্য, ত্বরণ, বয়স এগুলা কিন্তু রাশি।
তাই না? সময়, এগুলা কিন্তু রাশি। তার মানে রাশি বলতে বোঝা যাচ্ছে যেগুলা পরিমাপ করতে পারি। তার মানে এক কথায় রাশি বলতে আমরা কি বুঝি? যেগুলা পরিমাপ করতে পারি। ওকে, যেগুলা পরিমাপ করা যায়, যেগুলা পরিমাপ করা যায়। তার মানে যে সকল জিনিস আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। এখন এই রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এখানে একটু ভুল পড়াচ্ছি, তারপরে ঠিকটা পড়াবো। সো রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? ওই রাশিকে প্রকাশ করতে আমাদের ঠিক কয়টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। ঠিক আছে, মনে করো যে তুমি চলার জন্য কয়জনের উপর ডিপেন্ডেন্ট? তোমার আম্মু আব্বু, তাই না? দুইজনের উপর তুমি ডিপেন্ডেন্ট। তার মানে একটা রাশি যেটা আমরা পরিমাপ করতে পারি, ওই জিনিসটা কিসের উপর ডিপেন্ডেন্ট? কয়টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট? এইটার বেসিসে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার বা এটাকে বা অন্যভাবে অদিক রাশিও বলে, অদিক রাশি। আরেকটা হচ্ছে ভেক্টর, এটাকে অনেক সময় সদিক রাশিও বলে। কি বলে? সদিক রাশি। ঠিক আছে, তার মানে অধিক রাশি এবং সদিক রাশি নাম দিয়েই বুঝে ফেলছো। তার মানে আমরা কি বললাম, কিসের ভিত্তিতে ভাগ করতেছিলাম মনে আছে? কিসের ভিত্তিতে ভাগ করতেছিলাম? যে আমাদের একটা রাশি বা যেটাকে আমরা পরিমাপ করতে পারি, এরকম একটা জিনিসকে প্রকাশ করতে আমাদের কয়জনের হেল্প নেওয়া লাগে বা কয়টা বস্তুর উপর ডিপেন্ডেন্ট এই জিনিসটা। ঠিক আছে, কয়টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, সেইটার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যেই বস্তুগুলো, সেগুলো শুধু মানের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, শুধু মান দিয়েই ওই রাশিগুলোকে প্রকাশ করে ফেলা যায়। আর ভেক্টর রাশি যেগুলো শুধু মান দিয়ে প্রকাশ করতে পারি না, মান দিয়ে প্রকাশ করতে পারি না, দিক দিয়েও প্রকাশ করতে হয়। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস হবে যে ক্লাসের কনসেপ্টটা তুমি যদি একবার ধরতে পারো, তোমার পুরো ভেক্টর অধ্যায়টা সহজ হয়ে যাবে। জাস্ট মাথায় নিতে হবে জিনিসটা। তার মানে স্কেলার রাশি যে ওইগুলা, সেগুলাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। ভেক্টর রাশি ওইগুলা যেগুলা মান এবং দিক দুইটাই প্রয়োজন তাদেরকে প্রকাশ করতে। তাই একটু এক্সাম্পল দাও যে স্কেলার রাশি আসলে কি কি। তুমি এক্সাম্পল এখন তুমি নিজে থেকেই বলতে পারবা। একটু বলো তো, ভর, এটার কি কোনো ডিরেকশনের প্রয়োজন আছে যে আমার 5 কেজি ভর উত্তর দিকে, 10 কেজি ভর দক্ষিণ দিকে? না, তাই না? কমেন্টে আমার সাথে উত্তর করবা। দরকার আছে? নাই, দরকার নাই। তার মানে কোনো ডিরেকশনের দরকার নাই। তার মানে ভর বা এম যেটাকে বলি, এটা একটা স্কেলার রাশি। আর কি কি হইতে পারে? দূরত্ব, এটা একটা স্কেলার রাশি। ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, ভরের একক হচ্ছে কেজি। ঠিক আছে, ভরকে এম দিয়ে প্রকাশ করি, বাট দিয়ে প্রকাশ করি এটা লেখার দরকার নেই আসলে। তারপরে কি হইতে পারে? ভর গেল, দূরত্ব গেল, সময়। এই তো, ভেরি গুড। সময়, এটাও একটা স্কেলার রাশি। আমার তো বলতে হয় না যে 10 মিনিট উত্তর দিকে, বলতে হয়? বলতে হয় না তো। আর কি কি হইতে পারে আমাকে একটু এক্সাম্পল দাও তো। ভর গেল, দূরত্ব গেল, সময় গেল, আর কি কি হইতে পারে? শক্তি। ঠিক আছে, শক্তি, শক্তিও কিন্তু একটা স্কেলার রাশি। 5 জুল, আমি বললাম তোমার কাছে 5 জুল এনার্জি আছে। 5 জুল এনার্জি কোন দিকে আছে এটা কিন্তু বলার দরকার নাই। শক্তি, এই জিনিসটা কি বলতো? স্কেলার রাশি। তারপর এই জায়গাতে আসো, আর কি কি আছে? শক্তির সাথে আরেকটা জিনিস কিন্তু আছে, বিভব। বিভবও কিন্তু এক প্রকার শক্তি, তাই না? বিভব শক্তি, এটাকে আমরা শক্তিই বলি কাইন্ড অফ। তার মানে এটাও যেহেতু এক প্রকার শক্তি, তার মানে এটাও কি একটা স্কেলার রাশি। আর কি কি হইতে পারে আমাকে একটু বলো না। তোমরা কেন বলো না? বলো তো, তোমাদের মন থেকে বলো, তোমরা এতদিন অনেক কিছু পড়ছো। আর কি কি হইতে পারে স্কেলার রাশি? তড়িৎ প্রবাহ বা কারেন্ট। এই কারেন্টও কি বলতো? এই কারেন্টও হচ্ছে একটা স্কেলার রাশি। আর কি কি হইতে পারে? একটু এক্সাম্পল দাও, একটু এক্সাম্পল দাও তো, একটা এক্সাম্পল দাও। আচ্ছা, একজন সুন্দর একটা প্রশ্ন করছে যে ভাইয়া, শক্তি বা কাজ, এই কাজ তো আমরা mgh দিয়ে প্রকাশ করি, তাই না? এখানে জিটা তো ভেক্টর রাশি, তাহলে এই পুরাটা কেন ভেক্টর রাশি হলো না? তাই তো, সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা পড়বো যখন আমরা ডট গুণন পড়বো আর ক্রস গুণন পড়বো। ঠিক আছে জিন্না, তোমার এই উত্তরটা তুমি পেয়ে যাবে। তার মানে যে সকল রাশি, যে এই রাশিগুলা, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি, মানে যেগুলো প্রকাশ করতে আমাদের কোনো দিকের প্রয়োজন লাগতেছে না। আর ভেক্টর রাশি কোনগুলো? যেগুলোকে প্রকাশ করতে আমাদের দিকের প্রয়োজন লাগবে। এইরকম জিনিসপত্রগুলো কি কি তোমরা অলরেডি তোমরা জানো। কি কি বলো তো, কি কি প্রকাশ করতে দিকের প্রয়োজন হয়? যেমন সরণ আছে, তারপর বেগ আছে, তারপর ত্বরণ আছে, তারপর বল আছে, যে কত দিকে তুমি বল প্রয়োগ করছো, কোন দিকে বল প্রয়োগ করছো।
এই জিনিসগুলা কি বলতো তোমার ভেক্টর রাশি। আর একটা সুন্দর জিনিস আছে টর্ক। এই টর্কটাকে মনে করবা বা এটা পড়বা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে আরো বড় হয়ে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যখন ফিজিক্স বই পড়া শুরু করা হয়, আমিও যখন তোমাদের জায়গায় ছিলাম, ফিজিক্স বই যখন পড়া শুরু করছিলাম একাডেমিকে, তখন এই স্কেলার রাশি ভেক্টর রাশির উদাহরণগুলো মজা লাগতেছিল, বাট এই টর্কটা কেন জানি মাথায় আসতেছিল না। টর্কের ব্যাখ্যা মজা লাগতেছিল না, তাই না? বোরিং না এই জিনিসটা? সো তোমরা আশা করি বই পড়া শুরু করছো যারা এই প্রশ্নটা জিজ্ঞেস করছো। সো এই টর্ক জিনিসটা আসলে মজা লাগে না শুরুতে, যে যখন উদাহরণগুলো দেয় টর্ক কি খায় নাকি মাথায় দেয় আমি তো জানি না, কেন এক্সাম্পলে লেখা রাখছে। সো এটা আমরা শিখে ফেলবো হচ্ছে যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বো। সো এখন আপাতত আমাদের কাছে এটা ব্ল্যাক বক্স, আমরা মনে রাখি যে এটা একটা ভেক্টর রাশি, বাট আরো জিনিসপত্র আমরা এগুলো ডিটেলসে পড়বো। তারপর আর কি কি হইতে পারে বলতো? তড়িৎ প্রাবল্য। প্রাবল্য প্রাবল্য কি বলতো? প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে? সান্দ্র বল, চুম্বক ক্ষেত্র, এই সবগুলা ভেক্টর রাশি। ওকে, সো আমাদের সবগুলো এক্সাম্পল মনে রাখা লাগবে না, কারণ আমরা যখন এক একটা অধ্যায় পড়বো তখন আমরা এগুলো জেনে ফেলবো। কারণ তুমি এইচএসসি দেবে আরো 2 বছর পরে, 2 বছর না 1.5 বছর পর। সো ওই 1.5 বছরে তুমি অলমোস্ট শিখে যেতে পারবা, মানে সবগুলো অধ্যায়ই পড়া হয়ে যাবে, তখন ওই টার্মগুলো সম্পর্কে তোমার জানা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সো এই জায়গাতে তোমার যেই জিনিসটা আরো আছে যে তোমার চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র এগুলাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা যে জিনিসটা বললাম এটা অনেকাংশে ঠিক না, যে একটা রাশি যে কতগুলার উপর ডিপেন্ডেন্ট, কতগুলা স্বাধীন সত্তার উপর ডিপেন্ডেন্ট, বা এটাকে প্রকাশ করতে আমাদের কতগুলা ডাইমেনশনের হেল্প নিতে হয় বা কতগুলা জিনিসের হেল্প নিতে হয়, ওটার বেসিসে আমরা 2টা ভাগে ভাগ করছি, এটা কিন্তু ঠিক না। ওকে, যে স্কেলার এবং ভেক্টর এই 2টা ভাগে যে ভাগ করা যায় এই জিনিসটা আসলে সত্যি না, বাট আমাদের এইচএসসির খাতিরে আমরা ধরে নিচ্ছি এই জিনিসটা সত্যি, ঠিক আছে? এইচএসসিতে যদি বলে যে দিকমুখিতার উপর ভিত্তি করে একটা স্কেলার রাশিকে বা একটা রাশিকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা, স্কেলার রাশি, ভেক্টর রাশি। দিকমুখিতার উপর ভিত্তি করে একটা রাশিকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা, স্কেলার রাশি, ভেক্টর রাশি। বাট এখন এটার অ্যাকচুয়াল জিনিসটা পড়বো। এইচএসসির জন্য উত্তর কিন্তু 2টা, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, বাট অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু এটা না, ঠিক আছে? তার মানে একটা রাশি এটা কত রকমের হইতে পারে ডিপেন্ডেন্সির উপর ভিত্তি করে, সেটা এক রকমেরই হইতে পারে, ঠিক আছে? যেই রকমটার নাম হচ্ছে টেনসর। এটা বইয়ে নাই, বইয়ে আলোচনা নাই, বাট একটু জেনে রাখো আর কি। ওকে, সো তোমার একটা রাশি এই জিনিসটা কতগুলা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, ওইটাকে প্রকাশ করতে আমাদের ঠিক কতগুলা জিনিস লাগে সেটার উপর ভিত্তি করে আমরা রাশিকে শুধু একটা ভাগেই ভাগ করতে পারি, শুধু টেনসর একটা ভাগেই ভাগ করতে পারি শুধু, ঠিক আছে? এখন এই টেনসরের আবার কয়েকটা র্যাঙ্ক আছে বা অর্ডার আছে। একটাকে বলা হয় 0 অর্ডারের টেনসর, আরেকটা হচ্ছে ফার্স্ট অর্ডার টেনসর, সেকেন্ড অর্ডার টেনসর। এই যে 0 অর্ডার টেনসর, এটার আরেকটা আদর করে নাম ডাকা হয় স্কেলার রাশি, ঠিক আছে? স্কেলার রাশি, তোমরা যা পড়ছো তা ভুল না। আর ফার্স্ট অর্ডার যে টেনসর, এটাকে আদর করে ডাকা হয় হচ্ছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে? যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আর তোমার যে সেকেন্ড অর্ডার টেনসর, এটা টেনসরই ডাকা হয়, ঠিক আছে? এটার আদর করে আর অন্য কোনো নাম আমরা দেই না। এখন এই যে জিনিসটা 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, কি মিন করে অ্যাকচুয়ালি? 0 অর্ডার মিন করে যদি তোমার রাশিটা প্রকাশ করতে শুধুমাত্র মান দিয়েই হয়ে যায়, শুধুমাত্র যদি মান দিয়ে প্রকাশ করা যায় তখন সেটাকে আমরা বলতে পারবো 0 অর্ডার টেনসর বা স্কেলার রাশি। আর যদি প্রকাশ করতে মান এবং একটা দিকের প্রয়োজন হয়, যেমন বল 5 নিউটন বল এই দিকে, 5 নিউটন বল এই দিকে, একটা মান এবং একটা দিকের প্রয়োজন যদি হয় তখন এটাকে বলতে পারবো আমরা ফার্স্ট অর্ডার টেনসর বা ভেক্টর, মান এবং দিকের যদি প্রয়োজন হয়। এখন তাইলে সেকেন্ড অর্ডার টেনসরটা কি, বা কোনগুলাকে আমরা তাইলে এই 2 ক্যাটাগরিতে ফেলতে পারবো না? কারণ কিছু রাশিমালা আছে যেগুলো তোমরা তোমাদের ফিজিক্সেই পড়বা, যেমন পীড়ন, ঠিক আছে? পীড়ন যে জিনিসটা, বা পারমিয়াবিলিটি যে জিনিসটা, বা মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক যে জিনিসটা, এগুলাকে তুমি স্কেলার বা ভেক্টর কোনোটাই বলতে পারবা না। তখন তো তোমার মনে প্রশ্ন আসা উচিত যে ভাইয়া, যেহেতু জড়তার ভ্রামক স্কেলারও না ভেক্টরও না, তাইলে আসলে এটা কি? ওটা হচ্ছে সেকেন্ড অর্ডার টেনসর। তার মানে যেগুলো এই 2 ক্যাটাগরির মধ্যে পড়বে না সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার টেনসর। ওকে, এখন সেকেন্ড অর্ডার টেনসরটা আসলে জিনিসটা কি? যেমন তোমার এই জায়গাতে আমি যদি একটা
এরকমভাবে একটা মনে করো একটা 3D বস্তু নিলাম, ঠিক আছে, একটা মনে করো কিউব নিলাম, একটা বই নিলাম, হ্যাঁ একটা বই নিলাম। এই বইটার উপর আমি যদি একটা ফোর্স দিই, দেখো এই বইটার উপর আমি যদি একটা ফোর্স দিই, ঠিক আছে, এই বইটার উপর আমি যদি একটা ফোর্স দিই, এই ফোর্সটা কি বইটাকে চাপ দিবে না বলো তো? চাপ দিবে। তার মানে এই বলটার কারণে এই বইটা চেপে যাবে। আর আমি যখন ফোর্স দিই কোনো কিছুর ভিতরে, সে জায়গাতে পীড়ন ক্রিয়েট হয়, তোমরা জানো বা পড়বা সপ্তম অধ্যায়ে, ঠিক আছে, পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে পড়াবো, প্যারা নেই। সো যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় ওইখানে স্ট্রেস ক্রিয়েট হয় বা পীড়ন ক্রিয়েট হয়, ঠিক আছে। এখন পীড়নটা শুধু এক ডিরেকশনই ক্রিয়েট হয় না, এক ডিরেকশনই ক্রিয়েট হয় না। এই জায়গাতে এই পীড়নটার জন্য এই বইটা এই দিক দিয়েও, মনে করো যে এটা বই না, এটা হচ্ছে আটা, তুমি রুটি বানাও না, ওই রুটির আটা। সো ওই আটাকে তুমি যদি এমনি চাপ দাও, এটা কি এদিক দিয়ে বের হয়ে যাবে না? হ্যাঁ, তুমি যদি এমনি চাপ দাও এদিক দিয়ে বের হয়ে যাবে না? ইয়ে শূন্য, অবশ্যই বের হয়ে যাবে। তো কিন্তু একটা বস্তু এই দিক বরাবর কেন যাচ্ছে, কেন যাচ্ছে, কেন যাচ্ছে? এদিক বরাবর তুমি কোনো বল প্রয়োগ করো নাই, আমার কথা বুঝো। একটা আটা তুমি মনে করো এরকম একটা কিউব বানাইছো, আটার উপর দিছো চাপ, এটা চারপাশ দিয়ে এরকম বের হয়ে যাবে না? এখন কেন বেরোচ্ছে? তুমি তো এই দিক দিয়ে কোনো বল দিচ্ছ না, বাট কেন বেরোচ্ছে? তার মানে যেহেতু বেরোচ্ছে, কোন না কোনো একটা ভেক্টর বা কোন না কোনো একটা রাশি এই দিক বরাবর কাজ করতেছে, এই কারণেই আটাটা এই দিকে বেরোইছে, রাইট? কোনো না কোনো একটা বল এই দিক বরাবর কাজ করতেছে, এই কারণেই আটাটা এই দিকে বেরোইছে। বলো আমার সাথে একমত কিনা সবাই? একমত? আমার সাথে সবাই একমত? আমি বললাম যে এই দিক দিয়ে যদি একটা বল দেই, এই দিক বরাবর কিছু আটা ছড়ায় যাবে, কিছু এই দিক বরাবর বের হয়ে যাবে, এই দিক বরাবর প্রসারিত হবে। বলো আমার সাথে একমত কিনা? যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ না হয়, বস্তু তো তার শেপ চেঞ্জ করে না, তার অবস্থা চেঞ্জ করে না, তার অবস্থান চেঞ্জ করে না। সো বস্তুর পার্টিকেল যেহেতু এদিক বরাবর গেছে, কোনো না কোনো একটা বল আছে যেগুলো এইদিকে ধাক্কা দিচ্ছে, কিন্তু এদিক বরাবর তো তুমি বল প্রয়োগ করো নাই। সো এখানে যে জিনিসটা হয়, তোমার যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে বা পীড়নটা ক্রিয়েট হচ্ছে, এটা শুধু এক ডিরেকশনে ক্রিয়েট হচ্ছে না, এটা এই তলেও এক রকমের পীড়ন ক্রিয়েট হচ্ছে, এই তলে আরেক রকমের পীড়ন ক্রিয়েট হচ্ছে, এই তলে আরেক রকমের পীড়ন ক্রিয়েট হচ্ছে, এই তলে আরেক রকমের পীড়ন ক্রিয়েট হচ্ছে। তার মানে যখন তুমি পীড়নটাকে নিয়ে চিন্তা করো বা পীড়নটাকে নিয়ে ক্যালকুলেশন করতে যাও, ওই পীড়নটাকে শুধুমাত্র একটা ডিরেকশন দিয়ে, মনে করো যে তুমি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর কতটুকু বল কাজ করতেছে বা কতটুকু পীড়ন কাজ করতেছে, ওইটা দিয়ে তুমি এই জিনিসটাকে মেজার করতে পারবা না। কারণ এখানে দেখো শুধুমাত্র এই অক্ষ বরাবর বল দিছো, বাট এই দিক বরাবর কিন্তু একটা বল পাচ্ছ পীড়নের কারণে, তাই না? তার মানে শুধুমাত্র এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ক্যালকুলেশন করলেই হবে না। দেখো তুমি যদি এখানে শুধুমাত্র এই ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন করো, হবে না কিন্তু, কারণ যে পীড়ন রাশিটা, এই রাশিটা কিন্তু এই দিক বরাবরও কাজ করতেছে। তার মানে এই ক্ষেত্রে তোমাকে এক্স ওয়াই তল, তারপর এক্স জেড তল, ওয়াই জেড তল, তারপর এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল তো একবার লিখছি, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, তারপর জেড এর দুইটা গেল, এক্স এর দুইটা গেল, আর কি কি আছে বলো তো? এগুলাই। সো তোমাকে তখন তল বরাবরও এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করতে হবে, শুধুমাত্র অক্ষগুলোর মধ্যে ক্যালকুলেশন করলে হবে না, শুধুমাত্র অক্ষগুলাতে ক্যালকুলেশন করলে হবে না। তার মানে এই রাশিগুলাকে প্রকাশ করতে, জেড অক্ষ কোন দিকে গেল পরে পড়বো, আপাতত দরকার নেই, পড়াবো, চিন্তা করো না। সো এই রাশিগুলা, কিছু কিছু রাশি আছে যেই রাশিগুলাকে শুধু মান এবং দিক দিয়ে প্রকাশ করতে পারো না। মোট কথা হচ্ছে এটা, শুধুমাত্র মান এবং দিক দিয়ে কিছু কিছু রাশিকে প্রকাশ করা যায় না। ওই রাশিগুলা তাইলে কি? ওই রাশিগুলো আরো হায়ার ডাইমেনশন, ওইগুলাকে প্রকাশ করতে আমাদের আরো জিনিসপত্র লাগে। তার মানে ওইগুলো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার টেন্সর, ঠিক আছে, যেগুলোকে শুধুমাত্র মান এবং দিক দিয়ে প্রকাশ করা যায় না, সেগুলোকে প্রকাশ করতে আরো জিনিসপত্র লাগে, ওইগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার টেন্সর। যেমন হচ্ছে আমাদের কি বলতো, জড়তার ভ্রামক, তারপর হচ্ছে বলতো কি আমাদের যে স্ট্রেস বা পীড়ন আছে, এই জিনিসগুলো হচ্ছে এটার উদাহরণ, ঠিক আছে। কি কি? জড়তার ভ্রামক, এটা পড়বো নিউটনিয়ান মেকানিক্সে, কি এখন বোঝা লাগবে না, খায় নাকি মাথায় দেয় জানা লাগবে না, কারণ পরে পড়বো। এটাও পরে পড়বো যে পীড়ন জিনিসটা খায় নাকি মাথায় দেয় জানা লাগবে না, এটাও পরে পড়বো। তার মানে কথা হচ্ছে যে আমাদের কয়টা জিনিসপত্র লাগে একটা রাশিকে প্রকাশ করতে, সেটার উপর ভিত্তি করে একটা ভাগেই ভাগ করতে পারি, যেটা হচ্ছে টেন্সর। এই টেন্সরের আবার কয়েকটা ভাগ আছে, জিরো অর্ডার টেন্সর, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। জিরো অর্ডার হচ্ছে ওইগুলা যেগুলো শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করে ফেলা যায়, আর যেগুলোকে প্রকাশ করতে মান এবং দিক দুটোই প্রয়োজন হয় সেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার। আর যেটাকে প্রকাশ করতে মান এবং দিক দিয়েই হয় না, আরও কিছু প্রয়োজন, আরও কিছু ডিরেকশন প্রয়োজন, সেগুলোকে বলা হয় সেকেন্ড অর্ডার টেন্সর। সো আমাদের জন্য এত কিছু ব্রডলি আলোচনা করার দরকার নাই। আমাদের জন্য যেটা লাগবে, একটা রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর।
মানে স্কেলার মানেই তো জিরো অর্ডার টেন্সর ফার্স্ট, আর ভেক্টর মানেই তো ফার্স্ট অর্ডার টেন্সর, তাই না? সো একটা রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমাদের এইচএসসি অনুযায়ী, তার মানে কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা। আমাদের এমসিকিউ আসলে আমরা কয়টা উত্তর দিব? দুইটা, বাট অ্যাকচুয়ালি একটা, সেটা হচ্ছে শুধুমাত্র টেন্সর। ওকে, সো আমাদের পরীক্ষা আসলে আমরা উত্তর করব দুইটা, স্কেলার এবং ভেক্টর। স্কেলার রাশি কোনগুলো? যেগুলো শুধু মান দিয়ে প্রকাশ করা যায়। ভেক্টর রাশি কোনগুলো? যেগুলো শুধু ডিরেকশন দিয়ে প্রকাশ করা যায়। বলো ক্লিয়ার কিনা সবাই? এতটুকু সবাই ক্লিয়ার? নুসরাত, আলী জিন্না, মাসুম বিল্লাহ, তারপর সুরভি, জেহান, সাজিদ, ক্লিয়ার সবাই? ওকে নাইস। তানহা, রাইহান, সবাই ক্লিয়ার, ডান। তাইলে আমরা একটা জিনিস বললাম, যে জিনিসটা এখন মনের মধ্যে গাইতে নিবা, যে একটা ভেক্টর রাশির দুইটা সম্পত্তি, একটা ভেক্টর রাশির কয়টা সম্পত্তি বলো তো? একটা ভেক্টর রাশির কয়টা সম্পত্তি, মানে তার প্রপার্টি কয়টা, মানে তার বলতে পারো যে তার সম্পদ কয়টা, মানে তার বৈশিষ্ট্য কয়টা। দুইটা জিনিস, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক, তাই না? একটা হচ্ছে তার মান, আর একটা হচ্ছে তার দিক। ওকে, সো একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। মনে রাখবা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে এই দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মান আর একটা দিক, এবং এই দুইটাই হচ্ছে তার প্রপার্টি, এই দুইটাই হচ্ছে তার সম্পত্তি। মনে করো ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছো কখনো? ক্ল্যাশ অফ ক্ল্যান খেলছো? ক্ল্যাশ অফ ক্ল্যান মানে এখন তো ফেমাস গেম হচ্ছে পাবজি আর ফ্রি ফায়ার, এর আগের ফেমাস গেম ছিল হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান। খেলছো কেউ? সো ক্ল্যাশ অফ ক্ল্যানে দুই রকমের কয়েন থাকে বা দুই রকমের টাকা থাকে, ঠিক আছে? একটা হচ্ছে মনে করো তোমার ডলার, আর একটা হচ্ছে বাংলা টাকা, এরকম ভাবে চিন্তা করতে পারো। এখানে একটার মধ্যে বাংলা টাকা, একটার মধ্যে ডলার। সো আমি যদি বলি এই দুইটাই হচ্ছে তুমি জমাইছো তোমার ব্যাংকে, ঠিক আছে? ব্যাংকে তুমি জমাইছো, স্কুইড গেমে যে ব্যাংকটা দেখছো না, ওই ব্যাংকের মতো। সো একটা ব্যাংকে তুমি হচ্ছে জমাইছো দুই রকমের টাকায়, ডলারও জমাইছো বা ইলিক্সারও জমাইছো আর গোল্ড কয়েনও জমাইছো। এখন আমি যদি বলি যে তোমার গোল্ড হারায় গেছে, তাহলে কি তোমার মোট টাকা কমে গেছে না বলো তো? বা মোট সম্পত্তি কমে গেছে না? ইয়েস অর নো? ইয়েস। আমি যদি তোমাকে বলি যে তোমার ডলার কমে গেছে বা ইলিক্সার কমে গেছে, তাহলেও কি তোমার মোট সম্পত্তি কমে গেছে না? ইয়েস অর নো বলো তো? ইয়েস অর নো? মোট সম্পত্তি কমে গেছে না? ইয়েস, মোট সম্পত্তি কমে গেছে। তার মানে তোমার টাকা হোক, এটা মনে করো বিডিটি, এটা মনে করো তোমার ইউএসডি, দুই রকমের টাকাই তুমি তোমার ঘরে জমাইছো একটা ব্যাংকে। এখন যে কোনো একটা যদি কমে যায়, তোমার ওভারঅল সম্পত্তি কমে যাবে না? হ্যাঁ, তোমার ওভারঅল সম্পত্তি কমে যাবে। বলো কমে যাবে না? কমে যাবে। তার মানে একটা ভেক্টর রাশির এরকম দুইটা সম্পত্তি, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে তার দিক, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক, একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। তার মানে এর যে কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ভেক্টরটা পরিবর্তন হবে কিনা বলো? ভেক্টরটা পরিবর্তন হবে? হবে। তার মানে ভেক্টর রাশি পরিবর্তন হওয়ার জন্য মান অথবা দিক যে কোনো একটা পরিবর্তন হলে ভেক্টর রাশি চেঞ্জড, ঠিক আছে? আমি বললাম যে একটা ভেক্টর রাশির মান এখন 100, একটু পরও 100ই আছে, বাট ভেক্টরটা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেলেই ভেক্টরটা চেঞ্জ। ওকে, বুঝছো? মনে করো একটা ভেক্টর, আমি বললাম একটা গাড়ি এই দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে? কত বেগে? 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। একটু পরে এই দিকে সে যাচ্ছে, মানে তার ডিরেকশনটা সে ঘুরে আনিছে, এখনো 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। মান সেম থাকলেও ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভেক্টর রাশির দুইটা সম্পত্তি, মান এবং দিক, এই দুইটা যে কোনো একটা চেঞ্জ হয়ে গেলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে গেছে, ভেক্টর রাশি পরিবর্তিত হয়ে গেছে, নতুন ভেক্টরে রূপান্তরিত হয়েছে, আগের ভেক্টরটা নাই। বলো মাথায় থাকবে? ভেক্টর রাশিটা দুইটা সম্পত্তি, মান এবং দিক, এর যে কোনো একটা চেঞ্জ হলেই ভেক্টর রাশির চেঞ্জ। বলো মনে থাকবে? মনে থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবা, যে মান এবং দিক সম্পত্তি কয়টা? দুইটা, মান এবং দিক। ভেক্টরের মান এবং দিক এই দুইটাই সম্পত্তি তার। এই দুই সম্পত্তি সেম রেখে তারা যে কোনো জায়গায় ঘুরে আনতে পারবা। মনে করো তারা শ্বশুর বাড়ি নিয়ে যাও, যে কোনো জায়গাতে। মনে করো আমি তোমাকে বললাম যে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তাদের মান নির্দেশ করে হচ্ছে যে তারা আসলে কতটুকু বড়, আর ডিরেকশনটা তো তার অ্যারো চিহ্নটাই নির্দেশ করতেছে। এখন মান এবং ডিরেকশন ঠিক রেখে আমি একটা ভেক্টরকে যে কোনো জায়গায় সরাইতে পারি। দেখো তো, এই ভেক্টরটাকে ধরে যদি আমি এইদিকে সরাই, তার ডিরেকশনকে আমি চেঞ্জ করতেছি বলো তো? ইয়েস অর নো? তার ডিরেকশন চেঞ্জ করতেছি? তার ডিরেকশন চেঞ্জ করতেছি বলো তো? করতেছি? তাড়াতাড়ি বলো ইয়েস অর নো? তার ডিরেকশন চেঞ্জ করতেছি? না,
তার ডিরেকশন কিন্তু চেঞ্জ করতেছি না, সে কিন্তু উপরের দিকেই আছে, তাই না? তার ডিরেকশন আমি চেঞ্জ করতেছি না, তার মান চেঞ্জ করতেছি না, তার ছোট বড় বানাচ্ছি না। তার মানে ডিরেকশন আর মান চেঞ্জ না করে একটা ভেক্টরকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা, যে কোনো জায়গায়, খাতা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা। নট নেসেসারি যে এটা এখানেই রাখা লাগবে, তুমি চাইলে এখানেও নিয়ে আসতে পারবা। ওকে, তার মানে এইভাবে একটা জিনিস থাকলে এই সেম জিনিসটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারবা। তার মানে যেই লাউ সেই কদু, ওটাও যেই কথা এটাও একই কথা। বলো একই কথা নাকি ভিন্ন কথা? একই কথা। এটা লাউ হইলে এটা সেই কদু। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? সবাই মনে থাকবে? তার মানে একটা ভেক্টরের দুইটা সম্পত্তি মান এবং দিক, এর যে কোনো একটা চেঞ্জ হলে ভেক্টরটা চেঞ্জ হয়, এবং যে কোনোটা চেঞ্জ না করেও আমরা একটা ভেক্টরকে যে কোনো জায়গায় সরাতে পারি। দুইটার যে কোনো একটাও চেঞ্জ না করে যে কোনো জায়গায় সরাতে পারি, কারণ তার দুইটা সম্পত্তি নষ্ট না করলেই হয়েছে। বলো সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলো তো? সবাই ক্লিয়ার? ওকে, এখন ভেক্টরের ফর্মাল ডেফিনিশনটা কি? পরীক্ষায় যদি আসে যে ভেক্টর রাশি কি ব্যাখ্যা করো, বা ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে ওই সকল রাশি যেগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিকের প্রয়োজন হয়, এবং তারা ভেক্টরের যোগের নিয়ম মানে। এটা আমরা পরে পড়বো, ঠিক আছে? ভেক্টরের যোগের নিয়ম মানে, এটা এসএসসিতেও পড়ছো, হায়ার ম্যাথে, বাট আমরা আরো ইন ডিটেলসে পড়বো। ভেক্টরের যোগের নিয়ম মানে, তাহলে ডেফিনেশনটা বলো তো, চোখ অফ করে কানে বাজতেছে কিনা? এখন বই পড়ে মুখস্থ করা লাগবে নাকি কানে বাজতেছে? আমাকে বলো। যে ভেক্টর রাশি হচ্ছে ওই সকল রাশি যেই সকল রাশিগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, এবং এরা ভেক্টরের যোগের নিয়ম মেনে চলে। বলো কানে বাজতেছে কিনা, নাকি আরো বই পড়ে মুখস্থ করা লাগবে বই পড়ে মুখস্থ করা, নাকি কানে বাজবে? বলো পরীক্ষা হলে বাজবে না? ওকে, সো ভেক্টর রাশি হচ্ছে ওই সকল রাশি যেগুলোকে প্রকাশ করতে মান এবং ডিরেকশন উভয়েরই প্রয়োজন হয়, এবং তারা ভেক্টরের যোগের নিয়ম ফলো করে। ঠিক আছে, ডান। অবশ্যই কানে বাজা উচিত। এখন একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব, খাতায় কিভাবে লিখে প্রকাশ করব, সেটা হচ্ছে এখন দেখব। ওকে, সো খাতায় লিখে টোটাল 4 ভাগে প্রকাশ করা যায়, মানে 4 ভাবে প্রকাশ করা যায় একটা ভেক্টর রাশিকে। এক, ভেক্টর রাশিকে আমরা উপরে একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারি, এরকম যে এ একটা ভেক্টর রাশি। এই দাগটা দেখলে আমরা বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি। কি বুঝবো? এটা একটা ভেক্টর রাশি। কি বুঝবো? এটা একটা ভেক্টর রাশি। আমরা উপরে যদি অ্যারো চিহ্ন না দিই, উপরে যদি জাস্ট একটা টান দেই, এটাও একটা ভেক্টর রাশি মিন করবে। আমরা উপরে টান মনে করে দিলাম না, আমার মন চাইলো আমি নিচে টান দিব, এটাও একটা ভেক্টর রাশি মিন করবে। তারপর আমরা চাইলে এটাকে বোল্ড আকারে লিখতে পারবো। কিরকম? বোল্ড আকারে। বোল্ড চিনো তো, তাই না? একটু মোটা কালি দিয়েও লিখতে পারবো। এখন এক একটা বইয়ে এক এক রকম ভাবে লিখে, সাধারণত আমাদের এইচএসসি সবগুলা বইয়েই এটা ফলো করা হয়েছে। কোনটা? মাথার উপর একটা অ্যারো চিহ্ন, একটা ভেক্টর রাশি লেখার জন্য, যে এটা একটা ভেক্টর রাশি। মনে করো বল, এই বলকে তোমার লিখতে হলে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? ত্বরণকে লিখতে হলে এইভাবে লিখতে হবে। তারপর সরণকে লিখতে হলে এইভাবে লিখতে হবে, বেগকে লিখতে হলে এইভাবে লিখতে হবে, কারণ এই সবগুলা কি রাশি বলো তো? সবগুলা ভেক্টর রাশি। আমাদের বইগুলাতে এই নোটেশনটা ইউজ করা হয়েছে, বাট হায়ার স্টাডিজের কিছু কিছু বইয়ে এইরকম নোটেশনও ইউজ করা হয়। বলো ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জিনিসটা বুঝছো? ক্লিয়ার? নাইস। এই তো তানহাও ক্লিয়ার। যারা মনে থাকবে না তাদেরকে কি বলবে? যাদের মনে থাকবে না ওদের বাসায় যায় পিড়ে আসবো। প্রথমে বলছি বাসার মতো পড়াবো, তাই বাসায় যাওয়া পিড়ে আসবো, ঠিক আছে? বাসার লোকেশন দিবা, পিড়ানোর জন্য আমি চলে আসবো। ওকে, ঠিক আছে, ডিল। এখন একটা ভেক্টর রাশিকে আমরা খাতায় এঁকে কিভাবে প্রকাশ করব? ধরো আমি বললাম যে একটা ভেক্টর রাশির মান হচ্ছে 50 একক, ডিরেকশন আছে, এটাকে খাতায় এঁকে কিভাবে প্রকাশ করব? বা মাঝে মধ্যে আমাদের চিত্র আঁকতে হয়, তাই না? একটা ভেক্টর রাশির বা দুইটা ভেক্টর রাশির মধ্যে চিত্র আঁকতে হয়। ওই চিত্রের সময় আমরা এরকম একটা অ্যারো চিহ্ন ইউজ করি ভেক্টর রাশিকে আঁকার জন্য। মানে আমরা তো নর্মালি লিখি হচ্ছে এরকম একটা ভেক্টর রাশি আকারে, বাট যখন চিত্র দিয়ে প্রকাশ করি তখন আমাদের এরকম একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা এটাকে চিত্রিত করি। বই কোন রাইটারে এগুলা লাস্টে কথাবার্তা বলবো। ওকে, সো অ্যারো চিহ্ন দিয়ে আমরা কি আঁকি বলতো? চিত্র আঁকি। কি আঁকি? চিত্র আঁকি। এখন এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক, অ্যারোর যে মাথা এটাকে বলা হয় হেড, আর যে লেজ এটাকে বলা হয় টেল। মাথা মানে হেড, লেজ মানে টেল, এটা সবাই জানো। এখানে এই ডিরেকশনটা দিয়ে বোঝায় তার ডিরেকশন, এবং তার দৈর্ঘ্যটাকে দিয়ে বোঝায় তার মান। ওকে, তাহলে যেই ভেক্টরটা বড়, আমাকে বলো, যেই ভেক্টরটা মনে করো 50 একক, এটা মনে করো 50 একক, আরেকটা ভেক্টর মনে করো 100 একক, এই দুটাকে যখন আমরা চিত্রিত করব, মনে করো যে খাতায় চিত্র আঁকবো,
তখন যেটা 100 একক ওটাকে বড় আঁকতে হবে না, অবশ্যই বড় আঁকতে হবে। তার মানে তাদের কতটুকু বড় আঁকতেছি সেটা মিন করে তার কতটুকু বড় ভেক্টর, ভেক্টরটা ঠিক কতটুকু বড় সেটা মিন করে। আর অ্যারো চিহ্নটা মিন করে সেটা ডিরেকশনটা, ঠিক আছে? সো খাতায় যখন চিত্র আঁকবো একটু খেয়াল রাখবো যে ভেক্টরটা বড়, এটা সাইজে বড়। নাইস। এখন আমাদের কিছু ডেফিনেশন পড়তে হবে। এই ডেফিনেশনগুলো থেকে কি আসে? ক নাম্বার প্রশ্নটা আসে। কি আসে? ক নাম্বার প্রশ্নটা আসে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এটাকে বলা হয় ভেক্টরের পাদবিন্দু। কি বলা হয়? ভেক্টরের পাদবিন্দু। পদবিন্দু চিন্তা করতে পারো, মানে যেখানে ভেক্টরটা পা রাখছে, এই ভেক্টরের রেসপেক্টে ওটা যদি মাথা হয় তাহলে এটা তো পা, এটাকে আমরা বলবো পাদবিন্দু বা পদবিন্দু, যেটাই বলো না কেন, এটা ভেক্টরের স্টার্টিং পয়েন্ট বা পাদবিন্দু। ওকে, এখন আমরা ভেক্টরের দুইটা টাইপ পড়বো। একটা হচ্ছে স্বাধীন ভেক্টর। বলো তো স্বাধীন মানে কি? আমি যদি বলি তুমি স্বাধীন, আসলেই কি তুমি স্বাধীন? বলো তো স্বাধীন মানে কি? স্বাধীন মানে কি? সাধারণত যারা হচ্ছে তোমার চিত্র আঁকে তারা স্বাধীন জিনিসটাকে প্রকাশ করার জন্য মুক্ত পাখি ইউজ করে, তাই না? আর অধীন জিনিসটাকে প্রকাশ করার যত ফিগার আছে, গত জুলাই আন্দোলনে অধীন বা পরাধীন এই জিনিসটাকে চিত্রিকভাবে ডিফাইন করার জন্য যারা হচ্ছে ছবি টবি আঁকে তারা কিভাবে প্রকাশ করে? হাত শিকল দিয়ে বাঁধা, তারপর পা শিকল দিয়ে বাঁধা, এরকম ভাবে এটাকে গ্রাফিক্যালি প্রকাশ করে না? এরকম ভাবেই তো জিনিসটাকে দেখায়, ভিজুয়ালি দেখায়, তাই না? আঁকে যখন দেখায় হাত শিকল দিয়ে বাঁধা, পা শিকল দিয়ে বাঁধা। তাইলে অধীন মানে কি? ভেক্টরের যেটা পা শিকল দিয়ে বাঁধা ওটা হচ্ছে অধীন ভেক্টর, আর যেটার পা স্বাধীন, পা খোলা, মুক্ত পাখি, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তার মানে যেই ভেক্টরের পা যেটা আছে, মনে করো একটা ভেক্টরের পা আমি শিকল দিয়ে বাইধা দিছি, আটকায় দিছি, এটা হচ্ছে অধীন ভেক্টর। এটা এখান থেকে নাড়ানো সম্ভব না, পা তো বাধা, রাইট? আচ্ছা, আর স্বাধীন ভেক্টর হচ্ছে যেটা মুক্ত, যেটার পা আমি খুলে দিছি। তার মানে এটা যে কোনো জায়গায় তার পা নিয়ে যাইতে পারবে, বাট মান এবং ডিরেকশন তো চেঞ্জ করা যাবে না। এটা আমরা আগেই দেখছি। মান এবং চেঞ্জ করলে তো ওই ভেক্টরটাই শেষ, ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? মনে করো তুমি স্বাধীন হতে চাচ্ছ, স্বাধীনতে যে যদি তুমি হারিয়ে যাও, তুমি যদি ভিন্ন তুমি হয়ে যাও, তাহলে তো লাভ নাই। তার মানে এটা স্বাধীন, বাট ডিরেকশন তো চেঞ্জ করা যাবে না। ডিরেকশন চেঞ্জ করলে তো ভেক্টরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে স্বাধীন মানে কি? যেটার পাদবিন্দু নির্দিষ্ট না, তার মানে যেটার পাদবিন্দুটা স্বাধীন, তাই না? তার মানে যেটার পাদবিন্দুটা কোথায় থাকবে এটা নির্দিষ্ট না, এটা স্বাধীন। আর যেটা অধীন মানে কি? এটা নড়তে পারে না, পাদবিন্দুটা ফিক্সড। আর তার ডিরেকশনটা তো এমনিই ফিক্সড, কারণ ভেক্টরটাই তো ফিক্স হয়ে চেঞ্জ হয়ে যাবে নাহলে। তাহলে ডেফিনেশনটা কি? একদম মনের মধ্যে গাইতে যাবে না। বলো তো পরীক্ষা যদি আসে স্বাধীন ভেক্টর মানে কি? তুমি বলবা যে ভেক্টরের পাদবিন্দু একটা নির্দিষ্ট জায়গাতে সীমাবদ্ধ, সেটাকে বলবো আমরা কি বলতো? অধীন ভেক্টর। আর যেটা সীমাবদ্ধ না, পাদবিন্দু যে কোনো জায়গায় নিতে পারি, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তার মানে যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট না, সেটা হচ্ছে আমাদের কি বলতো? স্বাধীন ভেক্টর। বলো ডেফিনেশনটা লিখতে পারবা না? এন্ড আরেকটা জিনিস, আমরা ম্যাথ করার সময় আমরা এই চ্যাপ্টারের সবগুলা ভেক্টরকে স্বাধীন ভেক্টর চিন্তা করবো, কারণ আমরা পরাধীনতা বা অধীনতা, কারো অধীনে থাকা এটা আমরা পছন্দ করি না। সো আমরা সবগুলা ভেক্টরকে স্বাধীন ভেক্টর হিসেবে ট্রিট করব। তাহলে ডেফিনেশনটা পরীক্ষায় আসলে কেমনে লাগবা? কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায়, তবে সেটাকে স্বাধীন ভেক্টর বলে। আর পাদবিন্দু কোথায় হবে এটা যদি ইচ্ছামতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ পাদবিন্দু একটা নির্দিষ্ট বিন্দু হিসেবে ফিক্স রাখা হয়, সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর বা অধীন ভেক্টর। ওকে, সীমাবদ্ধ ভেক্টর বলতে পারো বা অধীন ভেক্টর বলতে পারো। ওকে, ক্লিয়ার? বলো তো সবাই একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো। দুইটা ডেফিনেশন পরীক্ষা হলে, মানে বই পড়া ছাড়া লিখতে পারবে না। যে সকল ভেক্টর রাশির পাদবিন্দুটা কোথায় হবে তা আমরা নির্দিষ্ট করে বলতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো নিতে পারি, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। আর যেটা আমাদের ইচ্ছা মতো নিতে পারি না, হচ্ছে অধীন ভেক্টর। নাইস। এরপর আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে সদৃশ ভেক্টর, একটা সমান ভেক্টর। আমি বললাম তার চেহারা তোমার মতো দেখতে, ওটার মানে কি? সদৃশ, ঠিক আছে? সদৃশ। আমি বললাম সে তোমার সমান, তার মানে কি? তুমি আর সে একই, তাই না? তার মানে সদৃশ আর সমান দুইটা জিনিস কি একই জিনিস না। সে তোমার মতো দেখতে আর সে তোমার সমান, এই কথাটা কিন্তু মানে না, তাই না? মনে করো ভাই প্রতিদিন জুমে নেবেন নাকি? হ্যাঁ, জুমেই নেওয়া হবে সবগুলাই।
ঠিক আছে, সরাসরি কথা বলতে পারবো, প্যারা নেই। আচ্ছা, সো সদৃশ আর সমান একই জিনিস না। মনে করো তুমি দেখতে কারো সদৃশ বাট অ্যাকচুয়ালি তার সমকক্ষ না, এরকম হইতেই পারবে। ঠিক আছে, দেখতে কারো সদৃশ তুমি হইতেই পারো বাট লেভেলে হয়তো ম্যাচ নাও করতে পারো। তার মানে সদৃশ বলতে কি বোঝায়? সদৃশ, দৃশ্য যার একই, তার মানে দেখতে একই রকম হলেই সদৃশ। তার মানে দুইটা ভেক্টরের ডিরেকশন যদি একই হয় তাইলে আমরা বলতে পারবো তারা দেখতে একই রকম, কারণ ভেক্টরে তো দুইটা সম্পত্তি, ডিরেকশন আর হচ্ছে তার মান। তার মানে ডিরেকশনটা, শুধুমাত্র ডিরেকশনটা যদি একই দিকে হয় তখন সেটাকে বলতে পারবো আমরা সদৃশ ভেক্টর। দুইটা ভেক্টরের এমন হয় যদি দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে, তখন তাদেরকে বলতে পারবো আমরা সদৃশ ভেক্টর। কি বলবো? সদৃশ ভেক্টর। দুইটা ভেক্টরের এমন যদি হয় তাদের ডিরেকশন একই দিকে, তখন বলতে পারবো তাদের সদৃশ ভেক্টর। ওকে, ঠিক আছে, নাইস। সমান ভেক্টর কি বলবো? এমন যদি হয় যে দুইটা ভেক্টর একই দিকে, সমান বলতে তো সব সমান। সমান তুমি তখনই বলতে পারবা যখন সব কিছুই সমান, মানও সমান, ডিরেকশনও সমান। তার মানে এমন যদি হয় দুইটা ভেক্টর একই দিকে এবং মানেও সমান, তখন তাদেরকে বলতে পারবো সমান ভেক্টর। ঠিক আছে, তখন তাদেরকে বলতে পারবো এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা তারা পরস্পর সমান ভেক্টর। মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তখন আমি বলতে পারবো যে এ ভেক্টর আর বি ভেক্টর সমান, কারণ তাদের মান এবং দিক দুইটাই একই দিকে সমান। তাইলে আমাকে বলো, সকল সমান ভেক্টর কি সদৃশ ভেক্টর না? সকল হেড টিচার যেমন টিচার, সকল সমান ভেক্টরই তো সদৃশ ভেক্টর, কারণ দুইটা তো একই দিক, ডিরেকশন তো এখানেও ম্যাচ আছে, তাই না? তার মানে সকল সমান ভেক্টর কি সদৃশ ভেক্টর না? ইয়েস অর নো? ইয়েস, রাইট। এই তোমাদের ভুগিচুগি কথাগুলো ক্লাসে শেষে জিগাবা। ইয়েস, সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর। তাহলে সকল সদৃশ ভেক্টরই কি সমান ভেক্টর? না, নট নেসেসারি। আমাদের এই জায়গাতে সকল সদৃশ ভেক্টর যে সমান ভেক্টর হবে এটা ডিপেন্ড করে এটা সমান কিনা, ওটার উপর, মানে সমান কিনা। ঠিক আছে, সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। ভেরি গুড। তার মানে সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর বা সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। তাহলে এই জিনিসটাকে আমরা ডেফিনেশন যদি আসে বলো পরীক্ষা লিখতে পারবো না? যদি দুইটা ভেক্টরের ডিরেকশন একই হয়, দিক একই হয়, কিন্তু মান ভিন্ন হয়, তখন সেটাকে বলতে পারবো আমরা সদৃশ ভেক্টর। ওকে, বা মান নিয়ে কমেন্ট করারই দরকার নেই। দুইটা ভেক্টর যদি এমন হয় যে তাদের দিক একই, তখন তাদেরকে বলতে পারবো সদৃশ ভেক্টর। আর দুইটা ভেক্টর যদি এমন হয় যে তাদের মান এবং দিক দুইটা একই দিকে, তখন এবং মান অসমান, তখন তাদেরকে বলতে পারবো সমান ভেক্টর। এই আসিফ, তোমার বাসায় যাই পিঠে আসবো, খালি উল্টাপাল্টা প্রশ্ন, আয়তাকার ভেক্টর, এই ভেক্টর পড়াবো না, আয়তাকার ভেক্টর আগে থেকে পড়ে আসা পণ্ডিতি করতে চায়। এই আসবো, ওয়েট করো। ঠিক আছে, তাহলে সদৃশ ভেক্টর মানে কি? সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে কাজ করে তাদেরকে বলতে পারবো আমরা সদৃশ ভেক্টর। একটা কিওয়ার্ড, সমজাতীয় হইতে হবে। তার মানে তোমার কি হইতে হবে বলো তো? দুইটা একই জাতীয়। তুমি একটা বল আর একটা ত্বরণ, তাদেরকে সদৃশ ভেক্টর বলতে পারবে না। হইলে দুইটাই ত্বরণ হইতে হবে, হইলে দুইটাই বল হইতে হবে, যাদের সাথে কম্পারিজন করতেছ। মাছের সাথে ঘোড়ার তো কম্পারিজন হয় না, তাই না? কম্পারিজন হয় সমানে সমানে, একই রকম রাশির। তার মানে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। আর সমজাতীয় দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে সেই ময় তাদেরকে বলা হয় সমান ভেক্টর। বলো ডেফিনেশনটা চোখ অফ করে পরীক্ষা লিখতে পারবা কিনা বলো তো? চোখ অফ করে পরীক্ষা লিখতে পারবা না সবাই? হ্যাঁ, পারবা না সবাই? চোখ অফ করে পরীক্ষা লিখতে পারবা? চোখ অফ করে তো লিখতে পারবা না, সরি। ঠিক আছে, চোখ অফ করে তো লিখতে পারবা না, বাট ওই তো কান অফ করে লিখতে পারবা। আচ্ছা, কান অফ করে তো লেখা যায় না, যাই হোক, মানে মুখস্থ না করে তো লিখতে পারবা, তাই না? মুখস্থ না করে লিখতে পারবা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিসদৃশ। যারা সদৃশ জানে তাদেরকে বিসদৃশ পড়ানোর দরকারই নেই। ঠিক আছে, যারা সদৃশ জানে তাদেরকে বিসদৃশ পড়ানোর সময় নষ্ট। আর যেটা সেটা হচ্ছে বিপরীত। বিপরীত, যারা সদৃশ জানে তাদেরকে বিসদৃশ পড়ানো শুধু 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 সময় নষ্ট। আর যেটা আছে সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। ওকে, যেটা আছে সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। ওকে, বিসদৃশ মানে কি? দুইটা ভেক্টর যদি এমন হয় যে তাদের মান নিয়ে আমার কোনো কনসার্ন নাই বা ডিরেকশন একজন একজনের উল্টা, তখন আমরা বলবো তারা বিসদৃশ। একজন ডানে গেলে আরেকজন বামে যায়। তার মানে একই রকম দুইটা ভেক্টর যদি দুইটা বিপরীত দিকে কাজ করে তখন তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। আর বিপরীত ভেক্টর কাকে বলে? যদি দুইটা ভেক্টর এমন হয় যে তাদের মান সমান এবং দিকটা বিপরীত, তখন তাদেরকে বলবো আমরা বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। ক্লিয়ার? তার মানে বিসদৃশ হওয়ার শর্ত কি?
মান নিয়ে কনসার্ন না, ডিরেকশন একটা একটার উল্টা হইলেই তারা বিসদৃশ ভেক্টর। এবং মান এবং ডিরেকশন, মান সমান এবং ডিরেকশন উল্টা যদি হয় তখন সেটা বিপরীত ভেক্টর। দিক ভিন্ন হইলে হবে না, একদম বিপরীত হইতে হবে, তখনই এটা বিসদৃশ এবং বিপরীত হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডেফিনেশনটা লিখতে পারবো না এটারও একদম সিমিলার ভাবে, যে সমজাতীয় দুইটা ভেক্টরের এমন যদি হয় যে তারা বিপরীত দিকে ক্রিয়া করে, শুধুমাত্র বিপরীত দিকে ক্রিয়া করতে, তখন তাদের বিসদৃশ ভেক্টর বলে। এবং তাদের মানও যদি সমান হয় তখন তাদের বিপরীত ভেক্টর বলে। ওকে, বিপরীত কি বিপ্রতীপ না? বিপ্রতীপ আরেক জিনিস, বিপরীত আরেক জিনিস। বিপরীত মানে উল্টা, বিপ্রতীপ আরেক জিনিস। ঠিক আছে, সো বিপরীত ভেক্টর মানে কি? মান সমান এবং ডিরেকশনটা উল্টা, ওটাকে বলা হয় বিপরীত ভেক্টর। বলো এই দুটো ডেফিনেশন একদম ক্লিয়ার কিনা সবাই? দুটো ডেফিনেশন একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা বলো তো? সাজিদ ক্লিয়ার, রাইহান ক্লিয়ার? ভাইয়া বিপরীত ভেক্টর কি বিসদৃশ হতে পারে? হ্যাঁ, এই তো ভেরি গুড আফসানা। একটু আগে যে প্রশ্নটা করছিলাম, সকল হেড টিচারই টিচার, কিন্তু সকল টিচারই হেড টিচার না। সকল বিপরীত ভেক্টরই বিসদৃশ ভেক্টর, বাট সকল বিসদৃশ ভেক্টরই বিপরীত ভেক্টর না। মানটা সমান হইলে কি বলো তো? বিপরীত ভেক্টর হয়, আর মান সমান যদি না হয় সেটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দুইটা ভেক্টর যদি একই দিকে বা বিপরীত দিকে, এই দুইটা বাদে অন্য কোনোভাবে কাজ করে, ওটার কোনো নাম নাই। ঠিক আছে, আমরা জাস্ট এগুলার স্পেশাল করে নাম দিচ্ছি, আর কিছুই না, আদর করে নাম দিচ্ছি। ওইগুলার নাম নাই। মনে করো একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, তাদেরকে তুমি কোনো নামে ডাকতেছো না, সমস্যা নেই। আমরা জাস্ট স্পেশাল কিছু কেসকে কিছু নাম দিচ্ছি, যে পরস্পর যদি উল্টা দিকে হয় তখন আমরা বলি বিসদৃশ ভেক্টর, উল্টা দিকে এবং যদি মানের সমান হয় তখন বলি বিপরীত ভেক্টর, একই দিকে হলে সদৃশ ভেক্টর, আর একই দিকে এবং মানের সমান হলে বলি সমান ভেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ডান। এখন আমরা এই চারটার কিছু ম্যাথমেটিক্যাল ফর্ম পড়বো। কি পড়বো? কিছু ম্যাথমেটিক্যাল ফর্ম পড়বো। ওকে, আচ্ছা, ভেক্টরের জানি কয়টা সম্পত্তি? ভেক্টরের জানি কয়টা সম্পত্তি? দুইটা। একটা হচ্ছে তার মান, আর একটা হচ্ছে তার দিক। কয়টা? দুইটা। একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। মান কেমন? মান হচ্ছে 40, 50, 20, 30, 40, 50, 120 এরকম, মানে যত সংখ্যা সেটা হচ্ছে মান। মনে করো একটা ভেক্টর আমি লিখলাম যে 50, এর সাথে একটা ডিরেকশন তো আমাকে বলতে হবে না? একটা ভেক্টর যদি আমি লিখতে চাই, মান না হয় আমি লিখতে পারবো 50, 60, 70, 100, 120, মান না হয় লিখতে পারবো, দিকটাও তো আমার লিখতে হবে, রাইট? দিকটাও তো আমার লিখতে হবে। এখন এই দিকটাকে আমরা কেমনে লিখবো এটা তো আমরা এখনো পড়া শিখি নাই, তাই না? ডিরেকশনটা তো এখনো পড়া শিখি নাই। সো যেহেতু পড়া শিখি নাই, পরের ক্লাসে শিখবো। আপাতত মনে রাখো, ডিরেকশন মানে আমি জাস্ট একটা এরকম ভাবে লিখতেছি, ঠিক আছে? এটা কি পরে শিখবো, জাস্ট র্যান্ডম জিনিস। মনে করো এটা খায় নাকি মাথায় দেয়, এটা জাস্ট ডিরেকশন প্রকাশ করতেছে। তখন একটা ভেক্টরকে আমরা এরকম ভাবে লিখতে পারবো না? তার যে দুইটা সম্পত্তি কি লেখা হয়েছে বলো তো? লেখা হয়েছে দুইটা সম্পত্তি। এটা খায় নাকি মাথায় দেয় কেমনে লিখছি? এটা আমি মন থেকে লিখছি, ডি মন চাইছে তাই ডি লিখছি। তোমার যদি মন চায় তোমার নাম লিখবা, ওকে তুমি বি লেখো, বৃষ্টির বি, রাইহানের আর, যেটা ইচ্ছা লেখো, প্যারা নেই। ঠিক আছে, যেটা ইচ্ছা লেখো। আমার মন চাইছে তাই আমি জাস্ট ডিরেকশনটা তো আমার লিখতে হবে, কারণ ভেক্টরে তো দুইটা সম্পত্তি, একটা সম্পত্তি দিলে তো হবে না। আর একটা সম্পত্তিকে আমি জাস্ট একটা নাম দিলাম। ঠিক আছে, কারো কোনো আপত্তি আছে বলো তো কমেন্ট বক্সে? কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে আমি যে দিছি এই যে নামটা? কারো কোনো আপত্তি আছে বলো তো? আশা করি কারো আপত্তি নাই কমেন্ট বক্সে। এটা পরে পড়বো আমরা আরো ইন ডিটেলস। এই জিনিসটা কি, ভেক্টরে যেহেতু দুইটা সম্পত্তি, একটা হচ্ছে মান এবং দিক, আমার তো তাকে যদি লিখতে হয় দুইটা সম্পত্তি তো লিখতে হবে, শুধু মান লিখলে তো আর হবে না। সো আমি আরেকটা সম্পত্তি যে ডিরেকশনের সম্পত্তিটা আছে ওটা এইরকম ভাবে লিখতেছি। এটা খায় নাকি মাথায় দিয়ে আমরা পরে পড়বো, ঠিক আছে? এখন আমি যদি বলি দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর, তারা একই দিকে কাজ করতেছে। দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর, তারা একই দিকে কাজ করতেছে। তাইলে আমি যদি বলি যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা মনে করো 70 ডিক্যাপ, এই ডিক্যাপ দিয়ে জানি কি প্রকাশ করতেছিলাম? দিক, তাই না? দিক প্রকাশ করতেছিলাম। তাইলে আরেকটা যদি সদৃশ ভেক্টর হইতে হয় এটার সাথে, ওই ভেক্টরটার দিক কি হইতে হবে আমাকে বলো তো কমেন্ট বক্সে? আমি বললাম এটা একটা ভেক্টর, 70 হচ্ছে তার মান, ডিরেকশন হচ্ছে ডিক্যাপ। ডিরেকশনের জন্য আমরা ডি লিখলাম, জাস্ট মনে করো ডিরেকশনের জন্য জাস্ট ডি লিখলাম, ডিরেকশনের জন্য জাস্ট ডি লিখলাম। এটার সাথে যদি সদৃশ আরেকটা ভেক্টর হইতে হয়, ওইটার দিকটাও কি হইতে হবে বলো তো? ওটার দিকটাও কি হইতে হবে? সেম টু সেম, দিকটা একই হইতে হবে না? মান চেঞ্জ হোক, মান নিয়ে তো কনসার্ন নেই, কারণ সদৃশ নিয়ে কথা বলতেছি। তার মানে আরেকটা ভেক্টর যদি হয় এইরকম, আমরা এটাকে একটু ছোট আঁকি, ঠিক আছে? আরেকটা ভেক্টর যদি এরকম যে 60, বাট ডিরেকশন একই,
এইটাই ডিরেকশন। দেখো ডিরেকশন আর ডিরেকশন কিন্তু সেম, তাইলে এদেরকে বলতে পারবো আমরা বলো তো কি সদৃশ ভেক্টর। বলো ক্লিয়ার? ক্লিয়ার। আর দুইটা ভেক্টর যদি এমন হয় যে তাদের মান এবং দিক দুইটাই সেম, যে মান ও 70 দিক ডি ক্যাপ, মান ও 70 দিক মনে করো ডি, দুইটা জিনিস সেম, তখন আমরা বলতে পারবো সমান ভেক্টর। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এখন আমরা বিসদৃশটা দেখব। বিসদৃশটা দেখব, মনে রাখবা একটা ভেক্টরের এই ডিরেকশনটা যদি হয় ডি ক্যাপ, এর উল্টা ডিরেকশনটাকে আমাদের বলতে হয় মাইনাস ডি ক্যাপ। ঠিক আছে, মাইনাস ডি ক্যাপ, ডিরেকশনটা একদম 180 ডিগ্রি উল্টা। এগুলো সম্পর্কে আরো ডিটেলস আমরা পরে পড়বো আমরা আরো ডিটেলস। বাট এটা যদি হয় পশ্চিম, দেখো আমি পশ্চিম দিককে কি বলতে পারবো না, এটা মাইনাস পূর্ব দিক, মানে পূর্ব দিকের উল্টা। হ্যাঁ সাজিদ, সুন্দর একটা প্রশ্ন করছো যে ভাইয়া দুইটা ভেক্টর তাহলে সমান হইতে হইলে অবশ্যই তাদেরকে সমান্তরাল হইতে হবে না? হ্যাঁ সমান্তরালই হবে। দুইটা লাইন একই দিকে যদি ডিরেকশন ফোকাস করে তারা অবশ্যই দুইটা প্যারালাল লাইন হবে, অবশ্যই দুইটা সমান্তরাল হবে। ঠিক আছে, অবশ্যই দুইটা সমান্তরাল হবে। ওকে নাইস। সো যেটা বলতেছিলাম যে আমি পূর্ব দিককে বলতে পারি এটা মাইনাস পশ্চিম দিক, মানে পশ্চিম দিকের উল্টা। সো এই ডিরেকশনটাকে আমরা বলতে পারবো এই ডি এর উল্টা, মানে মাইনাস ডি। এটা যদি ডি হয় এটাকে বলতে পারবো মাইনাস ডি। অনেকটা ছোটবেলায় তোমরা পড়ছো, এদিকে 50 নিউটন বল যদি তুমি প্রয়োগ করো, এদিকের বলটাকে তুমি লিখতাম -50, তাই না? তার মানে একটা ভেক্টর যদি একদম উল্টা দিকে চলে যায়, তার ডিরেকশনটা যদি উল্টে যায়, আমরা একটা মাইনাস দিতে পারি আগে, কারণ কি একদম 180 ডিগ্রি উল্টে গেছে। এগুলো সম্পর্কে আরো ইন ডিটেইলস বিস্তারিত পড়বো, সমস্যা নেই। সো এই জায়গাতে আমাদের বিসদৃশ ভেক্টরটা যেটা আছে সেটার দিকটা তো উল্টা দিকে, তাই না? সো একটা ভেক্টর যদি এইদিকে কাজ করে, আরেকটা ভেক্টর মানে ভিন্ন হইতে পারে। মনে করো এটা 70, এইটা মনে করো মানে ভিন্ন 60, বা ডিরেকশনটা কি বলতো মাইনাস ডি ক্যাপ, আগেরটার উল্টা। ডিরেকশনটা যদি উল্টা হয়ে যায় তখন সেটাকে বলতে পারবো আমরা কি বলতো বিসদৃশ ভেক্টর। আসিফ ওয়েট করো, তখন সেটাকে বলতে পারবো আমরা কি বলতো বিসদৃশ ভেক্টর। আর বিপরীত ভেক্টর কখন বলবো? যখন মানও সেম, ডিরেকশন একদম উল্টা। এটার ডিরেকশন যদি ডি ক্যাপ হয়, এটার ডিরেকশন হচ্ছে মাইনাস ডি ক্যাপ, এবং মানও সেম, তখন সেটাকে বলতে পারবো বিপরীত ভেক্টর। বলো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলো তো? সবাই বুঝছো? সবাই বুঝছো? জিহান, বৃষ্টি ক্লিয়ার? ফোর্সের ভ্যালু কি নেগেটিভ হয়? ফোর্সের ভ্যালু নেগেটিভ হয় না, কিন্তু এই যে ডিরেকশনটার ভ্যালু নেগেটিভ হয়। এগুলো পরে পড়বো আরো আমরা। আজকে তো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলতেছি ভেক্টরের, আরো ইন ডিটেলস পড়বো, এগুলো প্যারা নিও না। সো এই পর্যন্ত সবাই বুঝছো, কারো কোনো সমস্যা নাই। এখন বিপরীত ভেক্টর যেটা আছে, তাহলে কি আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি না বলো তো? দেখো তোমার কাছে একটা জিনিস আছে 50 আর -50, দেখো এখানে কি আছে 70, এখানে আছে -70, এরকম কিছু একটা। এই দুটাকে তুমি যদি সমান বলতে চাও তাহলে কেমনে লিখতে হবে জিনিসটাকে? মনে করো এটা তোমার হচ্ছে এ, এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এইভাবে লিখলা। এটা হচ্ছে তোমার বি ভেক্টর। এখন তুমি যদি এ আর বি কে এখন সমান বলো, তাহলে কি এরা সমান হবে? আসলে সমান তো হবে না, কারণ এ এর মান তুমি যদি বসাও 70D, তাই না? বি এর মান তুমি যদি বসাও -70D, কোনোদিন কি এই জিনিসটা সমান? সমান না। তাহলে এটাকে যদি সমান লিখতে চাও তাহলে অবশ্যই আগে একটা মাইনাস দিতে হবে, তাই না? আগে একটা মাইনাস দিলে কিন্তু সমান হয়ে যাবে। এখন সমান তুমি লিখতে পারবা, কারণ এই পাশে দেখো 70D আসতেছে, এখানে আগে থেকে একটা মাইনাস, আরো যদি -70D বসাও তাহলে কিন্তু এই পাশ আর এই পাশ সমান হচ্ছে। তার মানে বিপরীত ভেক্টরকে একটার উল্টা, যেটা মানে সমান একদম উল্টা, মানে সমান একদম উল্টা, তখন আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, একটা ইকুয়ালস টু আরেকটার মাইনাস ওইটা। ঠিক আছে, এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর। বিপরীত ভেক্টর হলে এই জিনিসটা লিখতে পারি, যখন বিপরীত ভেক্টর তখন এই জিনিসটা লিখতে পারি। বলো তো বিসদৃশ ভেক্টর হলে এই জিনিসটা লিখতে পারবো না? লিখতে পারবো না, কারণ মান তো সমান না, এখানে তো মান সমান না, লিখতে পারবো না। শুধু বিপরীত ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে, তার না বলছো ক্লিয়ার? নাইস। তোমরা কেউ কি আগে আমার ওই যে ক্লাসটা করছিলা? তোমাদের কয়েকজনের নাম মনে পড়তেছে, ওই যে ভেক্টরের ওই যে বেসিক ক্যালকুলাসের ক্লাসটা করছিলা, এই জন্য তোমাদের কয়েকজনের নাম মনে পড়তেছে। পড়ছিলা? হ্যাঁ, এই তো তার নাম মনে হয় করছিলা, এই জন্য নামটা মনে পড়লো। ঠিক আছে, নাইস। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এই যে যেই মানুষজন এসে তুমি বলতেছিলা যে বিপ্রতীপ ভেক্টর কোনটা, দেখো
বিপ্রতীপ ভেক্টর খুব ভালো করে বুঝতে হলে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। এটা তুমি ম্যাথের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে পড়বা। ম্যাথের যে বই আছে হায়ার ম্যাথ, সেটার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তুমি পড়বা কয়েকটা নাম। একটা হচ্ছে অভেদক। কি? অভেদক। এগুলো হচ্ছে ম্যাথের কিছু নাম। অভেদক। অভেদক বলতে কি বোঝায়? ওকে, অভেদক বলতে কি বোঝায়? অভেদক বলতে বোঝায় হচ্ছে এমন একটা রাশি যেই রাশিটা যোগ মানের কোনো চেঞ্জ হয় না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে জিজ্ঞেস করবা। যেমন মনে করো আমি যদি বলি গুণের অভেদক, খেয়াল করো প্রশ্নটা আগে আমার কনসেপ্টগুলো বুঝো। আমি তো আসি, চলে তো যাচ্ছি না, ক্লাসের শেষে আমার সাথে কমিউনিকেট করবা। আমি বললাম যোগের অভেদক আর গুণের অভেদক। এখন অভেদক বলতে কি বোঝায়? এটা ম্যাথের পড়া, আমরা এখানে ডেফিনিশন লাগবে না, ফিজিক্সের ডেফিনিশন লিখতে হবে না, বুঝার খাতিরে দরকার। আচ্ছা, অভেদক বলতে কি বোঝায়? ম্যাথের পড়া তবুও আমরা পড়ি। অভেদক বলতে বোঝায় যে কোনো রাশির সাথে যেই রাশিটা যোগ বিয়োগ করলে মানের কোনো চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয় অভেদক। দুধ ভাত আছে না, দুধ ভাত খেলার মধ্যে, ওই রকম দুধ ভাত, যেই রাশিটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো চেঞ্জ হয় না, সেটাকে বলা হয় অভেদক। তাইলে বলো তো, এখানে আমার একটা রাশি আছে, মনে করো 5, এটার সাথে কি গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না? কি গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না বলো তো? 1। এই তো বুঝে গেছো, তার মানে এর সাথে 1 গুণ করলে মানের কোনো চেঞ্জ হবে না। তাইলে এই 1 কে আমরা কি বলবো? 1 কে বলবো হচ্ছে গুণের অভেদক। ক্লিয়ার? অভেদক। তাহলে বলো তো যোগের অভেদক কি? মনে করো যোগের অভেদক কি? মানে কোন একটা রাশির সাথে যেই রাশিটা যোগ করলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে কি যোগ করলে মানের কোনো চেঞ্জ হয় না? 0 যোগ করলে। তাইলে এই 0 কে আমরা কি বলবো? যোগের অভেদক। ক্লিয়ার সবাই? যোগের অভেদক। যোগের অভেদক। ঠিক আছে, এখন আরেকটা যে জিনিস পড়বো সেটা হচ্ছে বিপরীতক। নাম কি? বিপরীতক। এটা কিন্তু ভেক্টরের কোনো জিনিস না, ভেক্টরের কোনো জিনিস না, আমরা জাস্ট ম্যাথের পড়তেছি। ঠিক আছে, ম্যাথ সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পড়তেছি। মনে করো বিপরীতক জিনিসটা কি? বিপরীতকও দুইটা আছে, একটা হচ্ছে গুণের বিপরীতক, একটা হচ্ছে যোগের বিপরীতক। ঠিক আছে, বিপরীতক মানে হচ্ছে যে কোন একটা রাশির সাথে এমন একটা রাশি যোগ বিয়োগ গুণ ভাগ করবো যেন অভেদক পাওয়া যায়। যেই রাশিটা গুণ বিয়োগ যোগ ভাগ করলে অভেদক পাওয়া যায়, ওই রাশিটাকে বলবো আমরা বিপরীতক। খেয়াল করো, আমার কাছে 5 আছে, 5-এর সাথে এখন এমন একটা রাশি গুণ করব যেন গুণের অভেদক পাওয়া যায়, যেটা হচ্ছে 1। তাইলে যেই রাশিটা গুণ করলে গুণের অভেদক পাওয়া যাবে সেটাকে বলা হয় বিপরীতক। তার মানে 5-এর গুণাত্মক বিপরীত রাশি বা তোমার গুণের বিপরীতক মানে কত বলো তো? 5-এর গুণের বিপরীতক মানে কত বলো তো? বিপরীতক বা গুণাত্মক বিপরীত রাশি সেটা কত? 1/5। 5-এর গুণাত্মক বিপরীত রাশি কত? 1/5। তাইলে x এর গুণের বিপরীতক বা গুণাত্মক বিপরীত রাশি কত? 1/x। x এর গুণাত্মক বিপরীত রাশি কত? 1/x, রাইট? তাইলে যোগের বিপরীতক কি হবে বলো তো? 5-এর যোগের বিপরীতক 5-এর সাথে এমন কিছু যোগ করবা যেন 0 পাওয়া যায়। 5-এর যোগের বিপরীতক হবে হচ্ছে -5। তাইলে 5-এর যোগের বিপরীতক বা যোগাত্মক বিপরীত রাশি, ওকে, আমরা জানি 5-এর বিপরীত -5, বাট ওটাকে যদি সাহিত্যিক ভাষায় বলতে চাও, ম্যাথের সাহিত্যিক ভাষায় কি বলবা? 5-এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে -5, x এর যোগাত্মক বিপরীত রাশি হচ্ছে -x। সবাই বুঝছো? নাইস। এতটুকু বুঝলে আমাদের বিপরীতক কি, গুণের বিপরীত কি বুঝে গেছি, এবং বিপ্রতীক ভেক্টরও কি বুঝে যাব। এখন যেটা পড়বো সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর না, কিন্তু কি ভেক্টর? বিপ্রতীপ। বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, কি পড়তেছি? বিপ্রতীপ ভেক্টর পড়তেছি। ওকে, বিপ্রতীপ ভেক্টর হচ্ছে ওই ভেক্টরগুলা যেই ভেক্টরগুলা মানে দুইটা একই রকমের ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টরের এমন যদি হয় যে তাদের ডিরেকশন একই ডিরেকশন, কিন্তু মানটা একজন আর একজনের গুণের বিপরীতক, তখন সেটাকে বলবো আমরা বিপ্রতীপ ভেক্টর। তখন সেটাকে কি বলবো? বিপ্রতীপ ভেক্টর। তখন সেটাকে আমরা কি বলবো? বিপ্রতীপ ভেক্টর। দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, 5 মনে করো ডি ক্যাপ, বাট মানটা একটা আরেকটার গুণের বিপরীতক। মানটা একটা আরেকটার গুণের বিপরীতক, তখন সেটাকে বলতে পারবো আমরা বিপ্রতীপ ভেক্টর। ক্লিয়ার?
তার মানে দুইটা ভেক্টর যদি এমন হয় যে সমজাতীয় দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে এবং তাদের মানটা একটা গুণাত্মক বিপরীত রাশি বা গুণের বিপরীতক, তখন সেটাকে বলবো আমরা বিপ্রতীপ ভেক্টর। তাইলে এখন তোমাদের কিছু কনফিউশন আমি উত্তর দিই। তাইলে বলো তো বিপ্রতীপ ভেক্টর কি একটা সদৃশ ভেক্টর না? বিপ্রতীপ ভেক্টর কি কাইন্ড অফ একটা সদৃশ ভেক্টর না বলো তো? ইয়েস, বিপ্রতীপ ভেক্টরটাও কাইন্ড অফ একটা সদৃশ ভেক্টর, তাই না? বিপ্রতীপ ভেক্টরটাও কাইন্ড অফ একটা সদৃশ ভেক্টর, কারণ একই দিকে কাজ করতেছে। তাইলে বিপরীত ভেক্টরকে কি ডেফিনিশন আরেকভাবে দেওয়া যেত? একটু খেয়াল করো তো। যদি এমন হয় যে দুইটা ভেক্টর তাদের মান একটার পরস্পরের যোগের বিপরীতক, তাদেরকে বলি আমরা বিপরীত ভেক্টর। কারণ কি? দিক একই এবং একটার মানের যোগের বিপরীতক। দেখো, একটা 70 হলে একটা -70, তাই না? তার মানে ডেফিনেশন এটাও ভিন্নভাবে দেওয়া যায়, বাট এটা ওদের লাগবে না, জাস্ট বোঝার জন্য বললাম, যেন বলতে পারো আর কি যে জিনিসগুলো আসলে মজার। তার মানে বিপ্রতীপ ভেক্টর মানে কি? একটার মান আর একটার গুণের বিপরীতক হলে আমরা সেটাকে বলবো বিপ্রতীপ ভেক্টর। ডেফিনেশনটা পরীক্ষায় আশা করি কানের মধ্যে বাজবে, নিজে থেকে লেখা লাগবে না। সমজাতীয় দুইটা ভেক্টর সদৃশ ভেক্টর, দেখো এখানে ডিরেকশনের ব্যাপারটা তারা ডিরেক্ট বলে ফেলছে, তারা ডিরেক্ট সদৃশ ভেক্টর বলে ফেলছে। তার মানে ডিরেকশন নিয়ে তোমার কমেন্ট করতে হবে না, ওকে? এটার জন্য তোমাকে কমেন্ট করতে হবে না। তার মানে সমজাতীয় দুইটা সদৃশ ভেক্টরের একটির মান যদি আরেকটার গুণাত্মক বিপরীত সংখ্যা হয় বা গুণের বিপরীতক হয়, তবে তাদেরকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। নামটা মনে রাখবা, কারণ এমসিকিউ চলে আসে, তখন এটা বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। ঠিক আছে, ক্লিয়ার? তখন সেটাকে বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর বলে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর যেটা আসে সমতলীয় ভেক্টর। এটার ডেফিনেশন কি? একদম নিজের মতো বলতে পারবা। যদি কিছু ভেক্টর একই সমতলে অবস্থান করে, যদি কিছু ভেক্টর একই সমতলে অবস্থান করে, তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। মনে করো এখানে একটা তল আছে, এই ব্ল্যাকবোর্ডটা হচ্ছে একটা তল, এটা মনে করো XY তল, ঠিক আছে? কিছু ভেক্টর সবাই এই XY তলেই বিরাজ করতেছে। একটা ভেক্টর মনে করো এইদিকে, আরেকটা ভেক্টর এইদিকে, আরেকটা ভেক্টর এইদিকে, আরেকটা ভেক্টর এইদিকে। তুমি যদি এইখান থেকে, যে বোর্ডের নিচ থেকে, এখান থেকে যদি চোখ দিয়ে তাকাও, তাইলে কি সবাইকে এক জায়গায় দেখতে পারবে না? মনে করো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর। আমি যদি নিচ থেকে তাকাই, আমি দেখতে পারবো না এক লাইন বরাবর আছে সবগুলা? তার মানে একই তলে আছে। একই যখন তলে থাকে সেটাকে বলি আমরা কি বলতো? একই সমতলীয় ভেক্টর বা একটাই তলে আছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? বিপ্রতীপ ভেক্টর একজন বলছে আরেকবার বলেন। দেখো, যদি এমন হয় দুটো সমজাতীয় ভেক্টর একই ডিরেকশনে কাজ করতেছে, মানে সদৃশ ভেক্টর, এবং তাদের মানটা একজন আরেকজনের গুণের বিপরীতক, তখন তাদেরকে বলতে পারবো আমরা বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর আমরা যে জিনিসটা পড়বো, দেখো তোমাদের পরীক্ষা হলে বোর্ডে এরকম এমসিকিউ আসবে জ্ঞানমূলক। সীমাবদ্ধ ভেক্টর কি? দেখো কয়টা বোর্ডে আসছে। যশোর বোর্ড 2019 সালে আসছে, তারপর কুমিল্লা বোর্ড 2023-এ আসছে, এবং রাজশাহী বোর্ডে আসছে কি বিপ্রতীপ ভেক্টর কি? বলো তো এইসব ডেফিনেশন দিতে পারবা না সবাই? বিপ্রতীপ ভেক্টর কি, সমতলীয় ভেক্টর কি, পারবা না সবাই? যদি ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে তাহলে সমতলীয় ভেক্টর বলে। ক্লিয়ার? একদম ক্লিয়ার সবার? রাইট, একদম ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, লাস্ট যে দুইটা টাইপ আমরা পড়বো, একটাকে বলা হয় নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? নাল মানে জিরো ভেক্টর। এখন বলবো ভাই জিরো আবার ভেক্টর কেমনে হয়? ভেক্টরের তো দুইটা সম্পত্তি, একটা হচ্ছে তার মান, একটা হচ্ছে তার দিক, তাই না? এখন এমন তো হইতেই পারে যে ভেক্টরটার মান 0, তাই না? হইতে পারে না 0, বাট তার ডিরেকশনটা তো থাকবে, তখন এটাকে বলবো আমরা নাল ভেক্টর। তাহলে নাল ভেক্টরের সংজ্ঞা কি লিখবা? যেই ভেক্টরের মান 0, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা নাল ভেক্টর। যেই ভেক্টরের মান 0 তাকে বলবো আমরা নাল ভেক্টর। এখন 0 ভেক্টরের ডিরেকশন আছে নাকি? মনে করো এমন যে একটা বুঝার মতো এক্সাম্পল দেই। মনে করো যে তোমার একজনকে পছন্দ, তারা মনে করো তুমি বিয়ে করলা, ঠিক আছে, অনেক ভালোবাসা, কিন্তু খাওয়ানোর মতো কোনো অবস্থা নাই, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, মনে করো যে অভাব পুরাই। সো অভাব থাকলে ভালোবাসা কি দিয়ে জানা দিয়ে পালাবে না? ব্যাপারটা ওই রকম যে তোমার এই জায়গাতে একদম অভাব, মানই নাই, মানই জিরো। যেই লোকের মানই জিরো, ওই লোকের ডিরেকশন দিয়ে আমাদের কাজটা কি? কোনো কাজই নেই। ডিরেকশন আছে, বাট ওটা আসলে ভ্যালুলেস। ভ্যালু তো জিরো, মান তো জিরো, ভ্যালুলেস জিনিসপত্র দিয়ে তো কোনো কাজ নাই। বাট এরপরেও এটাকে আমাদের একটা ভেক্টর হিসেবে বলতে হবে। কথা আছে না, মরা হাতির দাঁত ও লাখ টাকা।
ব্যাপারটা ওইরকম। এটা হচ্ছে সেই মরা হাতি, বুঝছো? যে দুইটা ভেক্টর তুমি মনে করো বিয়োগ করছো, দুইটার মান সেম, এ ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করছো, দুইটার মান সেম ছিল, দুইটার মান একই ছিল, বিয়োগ করে ফেলছো, মান 0 হয়ে গেছে, কিন্তু তারপরেও তো মরা হাতি। সো ওইটাকে আসলে নাল ভেক্টর বলে, এটাকে 0-র উপর একটা টান দিতে পারো, তাইলে এটা নাল ভেক্টর হয়ে যাবে। ঠিক আছে, সাধারণত 0-র উপর টান দেওয়া হয় না, বাট কথা হইলো এই 0টা আসলে একটা ভেক্টর বিয়োগ থেকে, এই জন্য এটাকে আমাদের একটা ভেক্টর হিসেবে ট্রিট করতে হবে, কারণ এটা মরে গেলেও এটা কিন্তু হাতির দাঁত। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে 0 এই ভেক্টরটার কোনো সিগনিফিকেন্স নাই, কোনো মনে করো দাম নাই, তারপরেও এটাকে আমাদের ভেক্টর বলতে হবে, কারণ এটা একটা ভেক্টর যোগ বা ভেক্টর গুণ বা কোনো একটা ভেক্টর অপারেশনের মাধ্যমে মনে করো আসছে, এ আর বি গুণ করছো, এর ফলে মনে করো 0 আসছে। ঠিক আছে, মরে গেলেও তার একটা দাম আছে। ওকে, এটাই হচ্ছে রেসপেক্ট। তার মানে রেসপেক্ট দিতে হবে। এরপর আসে হচ্ছে পোলার ভেক্টর। এটা আসলে তেমন না, অনেকে আবার কান্নাকাটি করবে যাবে পোলার ভেক্টর আছে, মেয়ের ভেক্টর নেই। একটা ডিসক্রিমিনেশন হয়ে গেছে, তাই না? পুরুষ শাসিত সমাজ। ওকে, সো এই জায়গাতে পোলার ভেক্টর আছে। পোলার ভেক্টর মূলত কিছুই না, এটা আমরা আরো ডিটেলসে পড়বো পরে। এটা একটা ভেক্টরকে প্রকাশের রূপ। ওকে, সো একটা ভেক্টরকে যদি আমরা মান এবং তার একটা ডিরেকশন এরকম কোণ দিয়ে প্রকাশ করি, এটা আমরা আরো পরে পড়বো। ঠিক আছে, এগুলো আজকের পড়া না। মনে করো এটার কোণ এবং একটা মান, মনে করো এটা দৈর্ঘ্যটা মনে করো আর, তার মানে আর এবং থিটা দিয়ে যদি প্রকাশ করি তখন এটাকে পোলার রূপ বলে, একটা ভেক্টরের পোলার রূপ বলে। হ্যাঁ, সরল রেখার পোলার রূপ যেরকম পড়ছো, এটারও তখন একটা পোলার রূপ বলে। ঠিক আছে, তার মানে একটা ভেক্টরকে পোলার রূপ দিয়ে প্রকাশ করা যায়। সরল রেখার অনেক কনসেপ্ট এই জায়গাতে কাজে লাগবে, দেখবা যে একদম ইজি হয়ে যাবে। তার মানে মান এবং থিটা দিয়ে যখন তুমি প্রকাশ করবে এটাকে পোলার রূপ বলে অনেক সময়। বলো, আজকের ক্লাসটা সবার একদম মনের মধ্যে গাইতে গেছে কিনা প্রত্যেকটা টপিক? এই যে এখানে একটা কথা লেখা আছে, দেখো, লেটস ফল ইন লাভ উইথ ফিজিক্স। বলো, ভালো লাগছে কিনা ক্লাসটা? উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ, হ্যাঁ ঠিক আছে, ভালো কিছু বলছো, কাছের মতো স্বচ্ছভাবে পড়ছে। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা সবার একদম মনের মতো ক্লিয়ার, রাইট? সো আজকের ক্লাসটা হচ্ছে আমি ওই তোমাদের এসিএস এর 27 ব্যাচের যে গ্রুপটা আছে ওইখানে পাবলিকলি লিঙ্ক দিয়ে দিছিলাম। সো অনেকে হয়তো এরকমভাবে যুক্ত হয়েছো যারা হয়তো কোর্সটা নাও নাই। সো যদি যুক্ত হইতে চাও যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের কোর্স কেনার জন্য কিছুই করতে হবে না, আমাদের যে ওয়েবসাইট আছে, ফেসবুকে লিখলে হবে না, তো গুগলে যে লাগবে এইচএসসি ক্র্যাকার্স, কই গুগলে যে লাগবে এইচএসসি ক্র্যাকার্স। ওকে, এখানে যে লাগবে এইচএসসি তারপর পটেটো ক্র্যাকার্সের ক্র্যাকার্স লেখার পরেই এই জায়গাতে কোর্সে যাওয়ার পরেই এই যে এখান থেকে যে এনরোল নামে ক্লিক করে কিনে ফেলবা। ওকে, ঠিক আছে। সো আশা করি যারা কোর্স কিনে যুক্ত হও নাই আজকের ক্লাসে, তোমরাও যুক্ত হয়ে যাবা অ্যান্ড অনেক বেশি হেল্প করবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা স্যার অবেদকটা বুঝিনি, আসতেছি সেখানে। সো যারা ক্লাসটা জয়েন করছো একদম ভালো লাগছে না বলো তো ক্লাসটা? পুরো ফিজিক্সটা আমরা এভাবে শেষ করবো, সরাসরি তোমাদের সাথে কথাবার্তা বলে যে কোনো প্রবলেম সলভ আউট করে একদম পারফেক্টলি শেষ করব। ক্লাসের রেকর্ডেডটা পোস্ট করবেন কি? ক্লাসের স্লাইড আমি পোস্ট করব না, কারণ ক্লাসের স্লাইড আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। তুমি স্টাডি অপশনে যাবা, এই যে দেখো এখানেই ক্লাসটা পেয়ে যাবা। এখানে ঢোকার পরেই দেখবা যে এখানে স্লাইড আছে, এখানে দেখবা স্লাইড চলে আসে। ঠিক আছে, সো এখন তো নাই, ক্লাস শেষেই দিয়ে দিব। ওকে, বলো তোমাদের কাছে কি মনে হচ্ছে? একদম পারফেক্ট জায়গায় আসছো না? একদম পারফেক্ট জায়গাতে ফিজিক্সটা শেষ হচ্ছে না? কি মনে হচ্ছে? ভালো লাগছে? ভালো লাগছে না সবার কাছে? ঠিক আছে, সো যারা যুক্ত হয়ে গেছে অলরেডি কোর্সে তাদের তো অনেক বেশি ধন্যবাদ। আমরা ফিজিক্সটা খুব সুন্দর করে শেষ করব। আর যারা যুক্ত হও না এখনো, তোমরা যুক্ত হয়ে যাও, যেইভাবে প্রসেসটা বললাম সেই প্রসেস অনুযায়ী। ঠিক আছে, এই তো আজকের ক্লাসটা। এখন হচ্ছে তোমাদের ডাউট সলভিং সেশনটা। কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারো। তোমাদের আমি একটা অপশন দিচ্ছি হ্যান্ড রেইজ করার। জুমে হচ্ছে হ্যান্ড রেইজ করতে পারো। জুমে দেখো একটা অপশন আছে হাত তোলার। ওকে, হাত তোলার অপশন থেকে হ্যান্ড রেইজ করতে পারো। আমি তোমাদের ভয়েসের পারমিশন দিচ্ছি, হ্যান্ড রেইজ করতে পারো। যে কথা বলতে চাও, কে কথা বলতে চাও সরাসরি, কারো কোনো কনসেপ্টের সমস্যা বা যে কোনো সমস্যা কথা বলতে চাইলে অ্যাপ থেকে বা ফেসবুক তোমাদের ওয়েবসাইট থেকে জুমে চলে আসো, এসে সরাসরি কথা বলতে পারবা। কে কথা বলতে চাও মাইক্রোফোন অন করতে পারো। এই জিনিসটা কিন্তু খুব বড় সমস্যা, যে পাবলিক স্পিকিং বা কয়েকজনের সামনে দাঁড়ায় কথা বলার মানে মনে ভয় লাগে। এটা কিন্তু খুব বড় সমস্যা, এটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলো। ঠিক আছে,
কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম সিনহা আহমেদ, কেমন আছো? স্যার মানে ভাইয়া মানে আমি অবেদকে লাস্ট পার্টটুকু আমি একটু মিস করছিলাম, আমার একটু বুঝতে প্রবলেম হয়েছে, আচ্ছা তো আচ্ছা কাইন্ডলি যদি বুঝিয়ে আচ্ছা দিতেন। আচ্ছা, আমি তোমাদের আরেকবার বোঝাচ্ছি। দেখো, অভেদক জিনিসটা কি আমি তোমাকে আরেকবার বোঝাচ্ছি, ওয়েট করো। অভেদক মানে হচ্ছে, অভেদক দুই প্রকারের হয়, একটা হচ্ছে গুণের অভেদক, একটা যোগের অভেদক। গুণের অভেদক মানে হচ্ছে কোন একটা সংখ্যার সাথে এমন একটা কিছু গুণ করবা যেন মানের চেঞ্জ হয় না। তাইলে গুণের অভেদক, গুণের কোনো কিছুর সাথে কি গুণ করলে মানের চেঞ্জ হয় না? ওয়ান। তার মানে ওয়ানকে বলা হয় গুণের অভেদক। আর কোনো কিছুর সাথে এমন রাশি যোগ করবা যেটার সাথে মান, যেটার জন্য মান চেঞ্জ হয় না, ওটাকে বলা হয় যোগের অভেদক। তাইলে জিরো হচ্ছে যোগের অভেদক। ক্লিয়ার সিনহা? ক্লিয়ার এখন? মাইক্রোফোনটা অন করে বলতে পারো। ওকে, স্যার বলতে হবে না, ভাইয়া বললেই হবে, এত বয়স হয় নাই। ঠিক আছে, আসিফ। হ্যাঁ আসিফ বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলো। ভাই হচ্ছে সকল মানে আমি কি অনেকগুলো বিসদৃশ ভেক্টর একসাথে নিয়ে হচ্ছে তাদেরকে একই মানে তুলনা করতে পারবো? বিসদৃশ ভেক্টর একই মানে তুমি বলতেছো এটা যে একটা বিসদৃশ ভেক্টর এই দিকে মনে করো এইরকম, আর একটা বিসদৃশ ভেক্টর এইরকম, এদেরকে তুলনা করতে চাচ্ছ? হ্যাঁ, মানে একসাথে অনেকগুলোকে নিয়ে কি তুলনা করা? না, এদেরকে আসলে আলাদাভাবে স্পেশালি আমরা তুলনা করি না, বা আলাদাভাবে স্পেশালি কোনো নাম দেই না। এদেরকে আমরা ম্যাথের মধ্যে ইউজ করব, আমরা যে এক একটা এক দিয়ে কাজ করতেছে, লোভ দিয়ে নির্ণয় করবো বা এগুলো করবো, বাট আলাদা স্পেশালি আদর করে নাম দেয় না, ওই রকম আদর করে নাম দেয় না, ওদেরকে পছন্দ করি না বেশি। ঠিক আছে, যেগুলো খুবই ফ্রিকোয়েন্টলি, মানে আমরা ওইগুলাকেই স্পেশালি ফিজিক্স একটা নাম দিই, যেগুলো আমরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করি বা ফ্রিকোয়েন্টলি আমাদের সামনে চলে আসে, ওইগুলোকে স্পেশালি আমরা একটা নাম দিয়ে দিই যেন বারবার ইউজ করতে পারি, রিইউজ করা যায়। ঠিক আছে, ওকে। তানজিমা খালিদ, তুমি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো। আসিফ মাইক্রোফোনটা অফ করে ফেল। তানজিমা মাইক্রোফোন অন করতে পারো। ভাইয়া বিপ্রতীক ভেক্টরের যদি একটা एग्जांपल দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এই বিপ্রতীক ভেক্টরের एग्जांपलটা মানে ভেক্টরের एग्जांपलটা তো সাধারণত তুমি একটা ভেক্টর রাশি দিয়ে দিবা। মনে করো যে একটা বস্তুর উপর, এই জায়গাতে মনে করো একটা বস্তু আছে তোমার এরকম, এই বস্তুর উপর একটা বল কাজ করতেছে এই দিকে, যেটা হচ্ছে 10 নিউটন মানের। ঠিক আছে, এটা হচ্ছে একটা বল। এই বস্তুর উপরই একই দিকে আরেকটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে 0.1 নিউটন মানের। সো দুইটাই ভেক্টর রাশি, বাট একটা আরেকটাকে আমরা বিপ্রতীক ভেক্টর বলতে পারবো, যেগুলোর আসলে বাস্তব জীবনে আমাদের কোনো কাজেই নাই, জাস্ট একটা নাম শিখতেছি আমরা, আর কিছুই না। ঠিক আছে, মানে এই নামে আসলে কিছু আসে যায় না কোনোদিনই। সো ব্যাপারটা বুঝছো, মানে তাদের মানটা জাস্ট একটা আরেকটার গুণাত্মক বিপরীত, একটা 10 হইলে আরেকটা হচ্ছে 1/10, তাই না? 1/10 নিউটন, ডিরেকশনটা একই দিকে, তখন তাদেরকে বলতেছি একটা একটা বিপ্রতীক ভেক্টর। বাট মান দিয়ে আসলে তেমন কিছু আসে যায় না, আলটিমেটলি আমাদের ম্যাথই করতে হবে, বুঝছো তানজিমা? জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সো মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নাই, সবার প্রশ্নই শেষ। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যে ক্লাস নোটটা আছে, তোমাদের ক্লাস নোটটা হচ্ছে তোমাদের যে এসিএস এর 26 ব্যাচের যে অফিসিয়াল গ্রুপটা, সেখানে আপলোড করে দিতে পারো, অথবা আমার যে ফেসবুক গ্রুপটা আছে সেখানেও আপলোড করে দিতে পারো। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভাইয়া আছে আমাদের কি আইসিটিউ শুরু হবে? ওকে, সো আশা করি স্ক্রিনশটটা নিয়ে নিছো, বা ফেসবুক থেকে নিয়ে নিতে পারবা, বা রেকর্ডেড ক্লাস থেকে। সো নোটটা কিন্তু আপলোড করে দিবা। আর আইসিটি ক্লাস শুরু হবে হচ্ছে 10 জুলাই, আমি যতটুকু মনে আছে 10 জুলাই শুরু হবে। সো শুরুতে চ্যাপ্টার 3 দিয়ে শুরু করবে রাকিব ভাই। ঠিক আছে, সো একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং নোটটা অবশ্যই পোস্ট করে দিও, আমাকে মেনশন করে দিও। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থেকো সবাই। এন্ড স্লাইডটা আমি হচ্ছে আপলোড করে দিব আমাদের যে ওয়েবসাইট অ্যাপ, ওই দুই জায়গাতেই পেয়ে যাবা। ক্লাসের শুরুতে আমি বলে দিয়েছি কিভাবে অ্যাক্সেস করবা। এন্ড ভালো থেকো সবাই, তোমাদের পরের ক্লাসে দেখা হবে। আর যারা যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাও। টাটা, খুদা হাফেজ। ক্লাস শেষ করে সালাম দেয় না রে? না দিচ্ছে কমেন্ট বক্সে, সরি মজা করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।